করতেছিল রিসোর্সের জন্য, তো তার চেয়ে ভালো হয় যে একবারে একটা ওরিয়েন্টেশন টাইপের ইয়ে করে দিলে যে বেসিক্যালি আইএলটিএস এ কি কি জিনিস চায়, কিভাবে ক্যালকুলেশন করে, তারপর কিভাবে স্টার্ট করতে হবে প্রিপারেশন, এই জিনিসগুলো নিয়ে আর কি আজকের ডিসকাশন। চেষ্টা করবো যত শর্টে রাখা যায়, হয়তো 1 আওয়ারের ভিতরেই শেষ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হলো আমার ওই ওস্তাদের জন্য তৈরি করা ছিল, জাস্ট ওই স্লাইড ডেকটা ইউজ করতেছি। বাট এটা তো ফার্স্ট অফ অল আইএলটিএস এক্সামটা হলো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা আচ্ছা আমার এখানে যদি বারবার নোটিফিকেশন আসে একটু সমস্যা হয়। কেউ কি একটু কাইন্ডলি আমার জন্য অ্যাডমিন অ্যাক্সেস ম্যানেজ করতে পারবে? কে করবে একটু বলবি? আমি পারবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাডমিন অ্যাক্সেস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের আইএলটিএস এক্সামটা এটা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকে যে একটা স্টুডেন্ট একটা সাফিসিয়েন্ট লেভেলের ইংলিশ পারবে কিনা এবং সে ওখানে কোপ করতে পারবে কিনা, এই জিনিসটাই চেক করা হলো আইএলটিএস এক্সামে, এছাড়া কিছু না। একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে যে আইএলটিএস হয়তো বা আমাদের স্কলারশিপের চান্স বাড়ায়, এই করে সেই করে, এটা আসলে খুব একটা সত্যি না। হ্যাঁ, কিছু গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে আইএলটিএস রিকোয়ার্ড হয় এবং যদি আইএলটিএস স্কোরটা ভালো হয় তখন দেখা যায় যে হায়ার চান্স অফ গেটিং ইন। এই এক্সাম্পল কোনগুলো, যেমন হাঙ্গেরির মানে একটা স্কলারশিপ আছে, তারপর কমনওয়েলথ স্কলারশিপ, ওখানে যেখানে আর কি গভর্নমেন্ট থেকে শর্ট লিস্ট করে পাঠানো হয়, ওইসব জায়গাগুলোতে একটা অ্যাডভান্টেজ থাকে। হাউএভার এরকম কোনো ইয়া নাই যে আচ্ছা আইএলটিএস এ আমি 9 পেলে 8 পেলে আমার স্কলারশিপের পরিমাণ বাড়বে কমবে, এরকম কোনো বিষয় নেই। রাদার আইএলটিএস জাস্ট অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, প্রুফ করার জন্য যে সাফিসিয়েন্ট লেভেলের ইংলিশটা আমি জানি। ওকে, সো এবার যদি আমি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে আসি, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো সাধারণত আমরা যে ইউনিভার্সিটি গুলোতে হয়তো টিপিক্যালি যাব, এখানে এইভাবে লেখা থাকবে যে ওভারঅল ব্যান্ড 6.5 উইথ নো ব্যান্ড less than 6, with no band less than 6। এই কথাটার অর্থ কি? আমরা জানি যে আমাদের আইএলটিএস এ টোটাল 4টা মডিউলে এক্সাম হবে, which is listening, reading, writing এবং স্পিকিং। সো আইএলটিএস এর ক্ষেত্রে ওরা ব্যান্ড ক্যালকুলেশন করে হলো 9 থেকে 1, সো 9 ইজ দ্য হাইয়েস্ট ওয়ান এবং পরীক্ষায় বসলেই 1 দিয়ে দেবে, বাট এটা কোনো কাজে আসবে না অবশ্যই। তো 9 থেকে 1 এর মধ্যে হলো গ্রেডিংটা হয়। তো তোর হলো লিসনিং এর মধ্যে একটা তুই স্কোর পেলি, লেটস সে 8.5 পেলি, রিডিং এ লেটস সে আবার 8.5, রাইটিং হয়তো 8 পেলি, স্পিকিং এ হয়তো 8 পেলি। যাই হোক, আমি জাস্ট এমনি র্যান্ডমলি একটা নাম্বার লিখলাম। এরপরে এটার যদি আমি একটা অ্যাভারেজ করি, যেই ভ্যালুটা আসবে দ্যাট উইল বি ইওর ওভারঅল ব্যান্ড স্কোর, ওভারঅল ব্যান্ড স্কোর। এবং ইউনিভার্সিটি গুলো সাধারণত বলে যে দ্য ওভারঅল ব্যান্ড স্কোর শুড বি অ্যাবাউট মানে at least 6.5 with no band less than 6। এখন এই কথাটার অর্থ হলো যদি কেউ এরকম হয় যে হ্যাঁ সে খুব ভালো করলো, সে হয়তো 7 পেলো, আবার একটা জায়গায় হয়তো 7.5, কিন্তু একটা মডিউলে হয়তো খুব খারাপ করে ফেললো 5 পেলো, আবার আরেকটা মডিউলে হয়তো বা পেলো 7, তো সবকিছু মিলিয়ে তার এভারেজ হয়তো বা আসছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, হয়তো এভারেজ আসছে 6.5, এটা মিট করলো, কিন্তু কোনো একটা মডিউলে খুব খারাপ করে ফেলার কারণে তার আসলে এই স্কোরটা ভ্যালিড হবে না। ঠিক আছে? তো আমাদের ক্লাসের আসলে কারোরই এই রিস্ক নাই, তো এটা আসলে বলেও লাভ নেই। তো আমাদের আর কি মেইন টার্গেটটা হলো যে একটা এক্সাম দিয়ে মোটামুটি মানে 7 এন্ড অ্যাবাভ রাখা। এখন এইটা যে বললাম এটা হলো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, আবার কিছু টপ টায়ার ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো আবার আরেকটু হায়ার চায়, যেমন ব্যান্ড 7, ক্যামব্রিজ, অক্সফোর্ড, ওরা চায় হলো ব্যান্ড 7 উইথ নো ব্যান্ড লেস দেন 6.5। তো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে, এটা যে যার ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাই করছেন করছো বা করতেছিস তাদের জন্য এটা স্পেসিফিক্যালি দেখা লাগবে আর কি যে কার কোনটা। আচ্ছা, এখন আসি হলো আইএলটিএস এর দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো একাডেমিক আইএলটিএস আর একটা হলো জেনারেল ট্রেনিং। এটা আমাদের জন্য না, একাডেমিকটাই আমাদের জন্য। জেনারেল ট্রেনিং হলো যারা ওই যে বিদেশে কাজের উদ্দেশ্যে যাবে তাদের জন্য হলো জিটি এক্সাম। সো আমরা যখন আইএলটিএস এর কোশ্চেন পেপার সলভ করব, আমরা কখনোই জিটি সলভ করব না, আমরা শুধুমাত্র একাডেমিক সলভ করব। ঠিক আছে? জিটিতে কোশ্চেনের প্যাটার্নে কিছুটা চেঞ্জেস আছে, তো ওই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথাই বলবো না, কারণ এটা আমাদের জন্য আজকে রেলেভেন্ট না, আমাদের জন্য শুধুমাত্র একাডেমিকটাই রেলেভেন্ট। সো আমরা যত বই পড়বো, আমরা যত কোশ্চেন পেপার সলভ করবো, সবকিছু যাতে একাডেমিকের হয়। হ্যাঁ, so when you want to study at an undergraduate level or postgraduate level you should go for IELTS academic। আচ্ছা, এখন আচ্ছা বিফোর গোয়িং ইনটু দ্য ডিফারেন্সেস, তার আগে একটু বলে রাখি যে আইএলটিএস এক্সামটা ওন করে হলো ক্যামব্রিজ, কিন্তু এক্সাম গুলো কন্ডাক্ট করে আমাদের দেশে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি।
ব্রিটিশ কাউন্সিল, আর একটা হলো আইডিপি। সো এটা একদম নিজেদের ইচ্ছা, দুইটাই সেম অ্যামাউন্ট অফ মানি নেয়, সবকিছুই সেম সেম। এখন একদম পুরোপুরি নিজের ইচ্ছা যে আমি কোথায় থেকে এক্সাম দেবো, আমি ব্রিটিশ কাউন্সিল থেকেও দিতে পারি, আমি আইডিপি থেকেও দিতে পারি। পার্সোনাল প্রেফারেন্স এখানে থাকতে পারে, যেমন ব্রিটিশ কাউন্সিলের কাস্টমার সাপোর্টটা রিলেটিভলি বেটার। ওই যে যখন স্কোর গুলা বিদেশে পাঠাইতে হয় সবকিছু ইমেইলেই হয়ে যায়, ওয়ারাজ আইডিপি তে আমি শুনছি অফিসে যাওয়া লাগে। তারপর ব্রিটিশ কাউন্সিলের হেডফোন গুলা হলো ব্লুটুথ, আইডিপিটা হলো ওয়্যার্ড। এরকম কিছু টুকটাক ডিফারেন্সেস আছে, বাট দেন अगेन এটা পুরোপুরি পার্সোনাল প্রেফারেন্স, এবং এটার কারণে মার্কস এর ভ্যারিয়েশন আসার সম্ভাবনা খুবই কম। এটা এখন নিজের ইচ্ছা, মানে যদি এরকম হয় যে আমার বাসার পাশে ব্রিটিশ কাউন্সিলের সেন্টার আছে, তাহলে ওয়াই নট গো ফর ইট, এই আর কি। বাট আমি পার্সোনালি আমি এখানে কোনো তেমন পার্থক্য খুঁজে পাইনি। আচ্ছা, তো এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা থেকে এক্সাম দিলেই হবে। আমি লাস্ট টাইম চেক করেছিলাম, সম্ভবত 22,500 টাকা এখন পরীক্ষার ফিস। আমি ভুল হতে পারি, বাট ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 23,000 টাকা। একটা এক্সাম দিতে এই টাকাটা খরচ করতে হয়। আচ্ছা, তারপর এক্সাম গুলো কিভাবে হয়? এক্সামের আমরা যেটা বললাম যে আমাদের লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। সো একদিনে টানা এই তিনটা পরীক্ষা একসাথে হবে, আর স্পিকিং এর এক্সামটা আলাদা একটা দিনে হবে। এটা হয়তো এর পরেও হতে পারে, এর পরের দিনও হতে পারে, বা তার আগের দিনও হতে পারে। সো স্পিকিং এর ডেটটা ভ্যারি করতে পারে, বাট লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটা এক্সাম একই দিনে এক টানা উইদাউট এনি ব্রেক হতে থাকবে। আচ্ছা, এবার আসি যে কোনটা কতটুকু সময় লাগে যদি বলি। লিসেনিং এ মোটামুটি ভাবে লাইক আধা ঘন্টা চেয়ে কম, হয়তো 26-27 মিনিটের মতো লাগবে। আচ্ছা, আমি আধা ঘন্টাই ধরলাম জাস্ট ফর দ্য সেক। তারপর রিডিং এর ক্ষেত্রে 60 মিনিটস, মানে 1 ঘন্টা, আবার রাইটিং এর ক্ষেত্রে 60 মিনিটস, তাইলে কত, প্রায় 2.5 ঘন্টার একটা এক্সাম এক টানা লিখতে হবে। আর স্পিকিং এর ক্ষেত্রে একটা ইন্টারভিউর মতো জাস্ট একটা কনভারসেশন, সেটা 13 মিনিটের মতো একটা কনভারসেশন। সো এই টোটাল হলো এক্সামটা হয়। এই এক্সামটা দেওয়া যায় হলো পেপার বেসড দেওয়া যায়, মানে এরকম খাতা কলম কাগজের মধ্যে লিখে লিখে দেওয়া যায়। আবার কেউ যদি বলে যে না আমি পেপারে দিব না, আমি কম্পিউটারে লিখতে বেশি কমফোর্টেবল ফিল করি, তখন আমরা কম্পিউটার ডেলিভার টেস্টও দিতে পারবো। সো কম্পিউটার ডেলিভার টেস্ট দেই আর পেপার বেসড টেস্ট দেই, কোয়েশ্চেনও সেম, সবকিছুই সেম, শুধুমাত্র মেথড বা মোড অফ এক্সামটা ডিফারেন্ট হয়ে যায়। কেউ কেউ আছে না যারা টাইপিং করতে বেশি পছন্দ করে, সো তাদের জন্য কম্পিউটার ডেলিভার টেস্ট ইজ মোর সুটেবল। আবার কেউ কেউ আছে যে না, ট্র্যাডিশনাল খাতা কলমে এক্সাম দিতে আমি পছন্দ করবো, সো ফর দেম পেপার বেসড এক্সাম ইজ কনভিনিয়েন্ট। ওই তো, জাস্ট কম্পিউটার ডেলিভার টেস্টের ফ্রি মক টেস্ট পাওয়া যায় অনলাইনে। মক টেস্ট গুলো একটু দিয়ে দেখতে পারিস, যে যদি মনে হয় যে হ্যাঁ আমার কম্পিউটার ডেলিভার টেস্ট দিতেই বেশি ভালো লাগতেছে, দেন ওয়াই নট, দেওয়া যেতেই পারে। আচ্ছা, পেপার বেসড এক্সামের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এটার এক্সামের রেজাল্ট প্রসেস হতে একটু সময় লেগে যায়, প্রায় 10-11 দিন বা মাঝে মাঝে আরো বেশি। আর কম্পিউটার ডেলিভার টেস্টের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যায়, লেস দ্যান আ উইক, 5-6 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে। সো ইফ ইউ আর ইন আ রাশ, then you can go for computer delivered test because আমার রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসতেছে। কম্পিউটার ডেলিভার টেস্টে একটা আরেকটা সুবিধা হলো যে যেহেতু এখানে টাইমারটা মানে কন্টিনিউয়াসলি দেখা যায়, তো ইউ ক্যান ইজিলি সি আচ্ছা কাউন্টডাউন কত মিনিট বাকি। পেপার বেসডে সেই সুযোগটা নাই। তারপর আর কি আছে, কম্পিউটার ডেলিভার টেস্টে হলো একটা স্প্লিট স্ক্রিন হয়ে যায়, স্ক্রিনটা দুই ভাগে ভাগ থাকে, এক ভাগে দেখা যায় হলো আমাদের রিডিং এর প্যাসেজ এবং আরেক ভাগে হলো কোশ্চেন পেপার। সো এটা কেউ কেউ বলে যে এটা কনভিনিয়েন্ট, কারণ আমার বারবার পেজ উল্টাতে হচ্ছে না, বাট ওই তো দেন अगेन এটা ইট কামস ডাউন টু ইওর পার্সোনাল প্রেফারেন্স। তুমি দুইটাই এক্সাম দিয়ে দেখতে পারিস যে কোনটা বেশি ভালো লাগে। সো এই আর কি। আচ্ছা, এবার আসি একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে, রিডিং এর মধ্যে পার্থক্য। আমি আসলে পার্থক্যগুলো নিয়ে খুব বেশি কথা না বলি, আমি একাডেমিকের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো নিয়েই থাকি, দ্যাট উইল বি বেটার, কারণ আমরা যেহেতু বললাম যে জিটি আমাদের জন্য রেলেভেন্ট না, সো এটা নিয়ে কথাই না বলি আজকে। সো একাডেমিকের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে উই হ্যাভ 60 মিনিটস টাইম ইনক্লুডিং দ্য ট্রান্সফার টাইম। এটা আমি পরে বলছি ট্রান্সফার টাইম বলতে কি বোঝাচ্ছি। টাইম অ্যালাউড হলো আমার 60 মিনিটস, মানে আমার 1 ঘন্টা সময় পাবো এই পুরো এক্সামটা সলভ করার জন্য। আমার নাম্বার অফ সেকশনস হলো 3টা সেকশন, এবং এই 3টা সেকশন হলো মানে মোটামুটি 6 পেজের, মানে 3টা প্যাসেজ, সহজ কথায় 3টা প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজ মোটামুটি 2 পেজ লম্বা, সো 3টা প্যাসেজে 6 পেজ হবে। নাম্বার অফ কোয়েশ্চেনস, টোটাল কোয়েশ্চেন থাকবে 40টা, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নাই, কোনো ওয়েটেজ নাই, মানে আমি খুব কঠিন প্রশ্ন সলভ করলে বেশি মার্কস পাবো খুব এরকম কোনো বিষয় নেই, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক করে বরাদ্দ। টেক্সট গুলো কেমন হয়? টেক্সট গুলো হলো বিভিন্ন ম্যাগাজিন, জার্নাল, বুকস, নিউজ পেপার সেরকম হয়। আচ্ছা,
আমি যদি একটু স্যাম্পল দেখিয়ে আনি তাহলে আর একটু মানুষজনের সুবিধা হতে পারে। আচ্ছা, এটা একটা আইএলটিএস এর ওই যে আমরা এসএসসি এইচএসসি তে যেরকম পাস্ট পেপারস বা টেস্ট পেপার করতাম না, এরকম আইএলটিএস থেকেও বা ক্যামব্রিজ থেকেও এই জিনিসগুলো পাবলিশ করা হয়, বইগুলো পাবলিশ করা হয়। সো আমি ওখান থেকে একটা কোশ্চেন জাস্ট একটু দেখানোর জন্য বলি। যেমন এটা একটা আইএলটিএস এর টেস্ট 1 রিডিং। সো আমি এখানে দেখতেছি আমার একটা প্যাসেজ আছে, প্যাসেজ নাম্বার 1, মোটামুটি 2 পেজ বা 1.5 পেজ জুড়ে একটা প্যাসেজ। তারপরে এখানে কোশ্চেন গুলো করা শুরু করে। কোশ্চেন গুলো কেমন হয়? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, টেবিল থাকে, তারপর ট্রু ফলস নট গিভেন থাকে। সো এরকম আরকি। তো কোশ্চেন গুলো তাইলে আমি যদি একটু এখানে বলি, আমার প্যাসেজ কয়টা থাকতেছে? আমার প্যাসেজ থাকতেছে 3টা, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। কোশ্চেন থাকে হলো 1 থেকে 13 প্রথমটায়, তারপরেরটায় থাকে 14 থেকে 26, 14 থেকে 26, আর পরের প্যাসেজটায় থাকে 27 থেকে 40। এভাবে করে কোশ্চেনটা ডিস্ট্রিবিউট করা থাকে এবং জেনারেল টেন্ডেন্সিটা হলো যে ডিফিকাল্টি লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো কোশ্চেন 1 ইজ সাপোজ টু বি দ্য ইজিয়েস্ট ওয়ান এন্ড 13 ইজ সাপোজ টু বি দ্য ডিফিকাল্ট ওয়ান ইন প্যাসেজ 1। তারপর 14 থেকে 26 ও এইভাবে ডিফিকাল্টি লেভেল বাড়বে, এখানেও ডিফিকাল্টি লেভেল এভাবে বাড়বে। আবার সিমিলারলি প্যাসেজের ডিফিকাল্টি লেভেলটাও এই ট্রেন্ডে বাড়তে থাকে। মানে প্যাসেজ 1 is generally the easiest one and passage 3 is the difficult one. বাট এটা আসলে এখানেও সবার জন্য সবকিছু খাটে না। অনেক সময় এরকম দেখা যায় যে একটা মানুষের কাছে হয়তো প্যাসেজ 3 টা অত কঠিন লাগে নাই, বাট প্যাসেজ 2 টা বেশি কঠিন লাগছে। এরকম হতেই পারে। এটা কেন হইতে পারে? যে ধর ফাইন্যান্স নিয়ে একটা টপিক দিল প্যাসেজ 3 তে। সো তো আমরা বিজনেস থেকে পড়ালেখা করছি, আমাদের হয়তো এই ধরনের টপিক আসলে আমরা বেশি কমফোর্টেবল ফিল করব। হোয়ারএজ আমাকে যদি এখন অ্যাস্ট্রোনমি এই সেই দেয়, তখন আমাকে প্যাসেজ 2 তে দিলেও এটা আমার কাছে কঠিন লাগতে পারে। ঠিক না? বাট ওরা চেষ্টা করে যে প্যাসেজ গুলো একটু জেনারেলাইজ করতে, কিন্তু ওই তো নিজের ফোর্টের মধ্যে যদি কোনো প্যাসেজ পড়ে যায়, তখন তো ওই জিনিসটা মানুষের সহজ লাগতেই পারে। বাট আমি জাস্ট ইন জেনারেল যদি বলি, তাহলে প্যাসেজের ডিফিকাল্টি লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং কোশ্চেনটা এইভাবে সাজানো থাকে। ওকে, এরপরে আসি যে আমাকে তো টোটাল 60 মিনিট সময় দিল। তো আমি 60 মিনিটসকে যদি 3 দিয়ে ভাগ করি, তার মানে আমাকে 20 মিনিট করে প্রতি প্যাসেজে আইডিয়ালি দেওয়ার কথা, তাই না? কিন্তু আমি বলবো যে এভাবে করে আমরা না সাজিয়ে আই উড সাজেস্ট যে প্যাসেজ 1 এর জন্য ইট উড বি বেটার ইফ ইউ ক্যান ডু ইট ইন 16 টু 17 মিনিটস। কেন বলতেছি? কারণ ডিফিকাল্টি লেভেলটা যেহেতু আস্তে আস্তে বাড়বে, প্যাসেজ 1 যেহেতু সহজ, তো চেষ্টা করা লাগবে যে এখান থেকে কিছুটা সময় বাঁচাতে। আদারওয়াইজ দেখা যাবে যে লাস্টের দিকে আমাদের প্যাসেজ 3 তে যেহেতু একটু বেশি সময় নেওয়া লাগে, আমরা রান আউট অফ টাইম হওয়ার একটা ভালো রিস্ক থেকে যাচ্ছে। এই প্যাসেজ 2 তে আমরা চেষ্টা করব 17 থেকে 18 মিনিটের ভিতরে চেষ্টা করতে, মানে সলভ করার জন্য, মানে 2 মিনিটের মতো বাঁচানোর জন্য। এবং বাকি যে সময়টা বাঁচালাম সেই সময়টা হয়তো আমি প্যাসেজ 3 তে দিয়ে পুরো কোশ্চেন পেপারটা সলভ করলাম। সো দ্যাট উইল বি মাই সাজেশন। কিন্তু এখন আমরা যারা স্টার্ট করতেছি, মানে আমাদের প্রিপারেশন যারা স্টার্ট করতেছি, তখনই আসলে এইভাবে টাইম কনস্ট্রেইনড হওয়ার দরকার নাই। আই উড সে যে প্রথম 10-12 দিনের প্র্যাকটিসের ক্ষেত্রে ট্রাই টু অ্যাচিভ অ্যাকুরেসি। যে দেখা লাগবে যে আমি যাতে হাইয়েস্ট নাম্বার অফ কোয়েশ্চেন সলভ করতে পারি। হ্যাঁ, আমি হয়তো 1 ঘন্টা মানে 1 ঘন্টা এক্সামটা দিতে পারলাম না, আমার হয়তো 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগলো। ইটস গুড, ওকে, ইটস অ্যাকসেপ্টেবল মেবি ফর দ্য ফার্স্ট 2 উইকস। মানে আমার তখন টার্গেটটা থাকতেছে হলো যে আমি হাইয়েস্ট নাম্বার অফ কোয়েশ্চেনের অ্যান্সারটা যাতে কারেক্ট হয়। মানে আমি ভুল জিনিস তাড়াতাড়ি করে তো লাভ নাই, তাই না? সো আগে উচিত হলো যে জিনিসটাকে কারেক্ট করা এবং তারপরে হলো আমার সময়টা কিভাবে বাঁচাইতে পারি সেই জিনিসটাতে ফোকাস করা। ওকে, বাট এটা হলো আইডিয়াল সিচুয়েশন, এইভাবে করে অ্যান্সার গুলো করা উচিত। ওকে, আমি দিব একটা কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেন পেপারের মধ্যে যা খুশি লিখি না কেন, ডাজন্ট ম্যাটার। সো আমি যেটা বলতে চাচ্ছি যে 60 মিনিট যে টাইম, এই টাইমের ভিতরেই কিন্তু এই অ্যান্সার শিটটা ফিল আপ করা লাগবে। অ্যান্সার শিট ফিল আপ করার জন্য কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। সো এটাই হলো আমাদের মনে রাখতে হবে। যদি এরকম হয় যে হ্যাঁ, সবগুলো অ্যান্সার আমার এই খাতার এই কোশ্চেন পেপারের মধ্যে লেখা আছে, কিন্তু আমার সময় শেষ, আমি লিখতে পারলাম না অ্যান্সার শিটে, আমি কিন্তু একদম জিরো পাবো। ওকে, সো এটা একটা ওয়ার্নিং আর কি। এরপরে যদি বলি যে অনেকে একটা জিনিসটা কনফিউজ থাকে যে আমার কিভাবে লেখা উচিত।
এটা কি স্মল লেটার লেখা উচিত না ক্যাপিটাল লেটার লেখা উচিত নাকি কিভাবে লেখা উচিত? দ্য অ্যান্সার ইজ আমি চাইলে একদম অল ক্যাপিটাল লেটার লিখতে পারি, অথবা আমি প্রপারলি লিখতে পারি। এখন প্রপারলি বলতে কি বুঝে? যদি কোনো কিছু বড় হাতের লেখাটাই নর্ম হয় তাহলে সেটা বড় হাতে লিখতে হবে। যেমন ঢাকা, ঢাকা তো ডি ক্যাপিটাল লিখতেই হবে, এটা যদি ছোট হাতে লিখে যেতে ভুল হবে। কিন্তু এখন আমি যদি বলি যে দ্য ওয়ার্ড মাউস, এখন মাউসের এম তো ক্যাপিটালাইজ হয় না, সো এটা আমি ছোট হাতেরই লিখবো। এখন কেউ যদি বলে যে না আমি এইভাবে বড় হাতে লিখবো, MOUSE মাউস, সেটাও কিন্তু কারেক্ট। সো এখানে যে কোনোটাই ফলো করা যায়। ইউ ক্যান আইদার ফলো দ্য ক্যাপিটাল লেটার অল ক্যাপস, অথবা প্রপারলি লিখতে হবে। যেটা ক্যাপিটাল লেটার লেখার নিয়ম সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা, এবং যেটা স্মল লেটারে লিখতে হবে সেটা স্মল লেটারে লেখা। আমি আমার নিজের এক্সামে ক্যাপিটাল লেটার দিয়ে লিখছিলাম। কেন? কারণ লেখাটা গুলো স্পষ্ট থাকে, এক্সামিনারের কোনো কনফিউশন হয় না, এই আর কি। বাট আমার জন্য আমি লিখছি, বাট এটা যে যার যার ইচ্ছা, যে যেমন লিখতে চায়। সাজেস্টেড ফ্রম আইডিপি ক্যাপিটাল লেটারে লেখা। ওকে, এবার যদি আরো সামনে আগাই। ও আচ্ছা, যেটা বলতে নিছিলাম, প্যাসেজ গুলো দেখতে কেমন, তাই না? এই যে প্যাসেজ গুলো এরকম দেখতে হয়, রিডিং প্যাসেজ 2 এরকম। এখানে যে আরো মোটামুটি 2 পেজের একটা প্যাসেজ। তারপরে এখানে কিছু কোশ্চেন করছে, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ইনফরমেশন, এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফের ভিতরে আছে। তারপর ম্যাচিং করতে হবে। এরপর এখানে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের সেন্টেন্স কমপ্লিশন। তারপর রিডিং প্যাসেজ 3 শুরু হবে। রিডিং প্যাসেজ 3 ও একই ফরম্যাটে আগাতে থাকবে, একটা 2 পেজের প্যাসেজ, এবং 2 পেজের প্যাসেজের পরে এখানে কোশ্চেন থাকবে আর কি। আচ্ছা, এবার আমরা আসি যে আমি তো বললাম যে আমার এখানে টোটাল প্রশ্ন হবে 40টা, কিন্তু আমি কিন্তু একটা কথা এখানে শুরুতেই বলছিলাম যে রিডিং বা এই ধরনের আইএলটিএস এর এক্সাম গুলো হলো ব্যান্ডের মাধ্যমে দেখানো হয়, নট কত মার্কস 20 30 40 এরকম মার্কস কিন্তু না, রাদার ব্যান্ড দিয়ে দিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেন করা হয়। সো এই যে 40 মার্ক, এটাকে একটা কনভার্সন করা হবে। এটাকে, এই টেবিলটাকে বলা হয় এস্টিমেটেড স্কোর কনভার্সন ফর রিডিং। আমরা আবারও বলছি, জেনারেল ট্রেনিং এরটা আমরা দেখবো না, আমরা শুধুমাত্র একাডেমিকে দেখবো। সো আমি যে আউট অফ 40 তে যে একটা এক্সাম দিলাম, এই আউট অফ 40 যে মার্কসটা আমি পাবো সেটা একটা এইরকম একটা টেবিলের মাধ্যমে এটাকে কনভার্ট করা হবে। আচ্ছা, কোনো কোনো কোয়েশ্চেন? ডিহান, ডু ইউ থিংক গোয়িং রিভার্স ইজ আ গুড আইডিয়া? কোয়েশ্চেন গুলো পড়ে দেন প্যারাগ্রাফ পড়া? হ্যাঁ, অবশ্যই। এটা অবশ্যই করতে হবে, কারণ হলো যে প্যাসেজটা অনেক বড় হয় এবং প্যাসেজের মধ্যে অনেক ইররিলেভেন্ট ইনফরমেশন থাকে। তো ইটস অলওয়েজ, মানে আমি যেটা সাধারণত করতাম, আমি আমার কথাটা বলি, আমি হলো টিপিক্যালি একটা প্যাসেজ পাওয়ার পরে 1 মিনিটের মধ্যে খুব দ্রুত করে প্যাসেজটা মানে জাস্ট স্কিম করতাম, মানে একটা বার্ডস আই ভিউ নিতাম আর কি। আচ্ছা ঠিক আছে, প্যাসেজটা কি নিয়ে একটা আইডিয়া নিতাম জাস্ট সিম্পলি। তারপরে আমি ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যেতাম। তারপর কোয়েশ্চেন থেকে প্যারাগ্রাফে যে যতটুকু দরকার ততটুকু পড়ে পড়ে অ্যান্সার করতাম। So yes, it's a good idea to go in the reverse direction, and this is generally the case. আমরা চেষ্টা করি হলো যত কম পড়ে উত্তর করতে, কারণ একটা প্যাসেজ অনেক বড় হয়, প্রায় 2100 ওয়ার্ড। এত বড় প্যাসেজ, আচ্ছা সরি, টোটাল টেক্সট গুলো হলো প্রায় 2100 ওয়ার্ডের মতো, আর কোয়েশ্চেন থাকে মাত্র 40টা। সো ওরদা অনেক ইরেলেভেন্ট ইনফরমেশন থাকে, এগুলা যত স্কিপ করে করে পড়া যায় ততই ভালো। এবং এটার জন্য একটা স্কিল আছে, সেটাকে আমরা বলি হলো স্কিমিং এন্ড স্ক্যানিং। তো এই জিনিসটা নিয়ে তোরা একটু ইউটিউবে ঘাটাঘাটি করিস, স্কিমিং, স্ক্যানিং, এগুলো হলো রিডিং এর স্পিডটাকে অনেক বাড়ায় তোলে। আচ্ছা, এরপরে এখন যদি ব্যাক করি, আচ্ছা এখন হলো এস্টিমেটেড স্কোর কনভার্সন। সো স্কোর কনভার্সনের ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে আউট অফ 40 আমি যে এক্সামটা দিব সেটাকে হলো ওরা এইভাবে করে আমাকে কনভার্ট করে করবে আর কি। যে আমি যদি 30 পাই তাহলে আমি ব্যান্ড 7 পাবো, এবং এন্ড অ্যাবাভ। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল, রাইট? সো এই টেবিলটা আবার ফিক্সড কিছু না। পরীক্ষার কোশ্চেনের ডিফিকাল্টি যদি বেড়ে যায় তখন কিন্তু আরেকটু রিল্যাক্সড হয়ে যাবে, আবার কোশ্চেনের ডিফিকাল্টি যদি সহজ হয় তখন আবার কিন্তু হয়তো 30-এ দিবে, 31-এ দিবে। সো আমি জাস্ট এস্টিমেট করে বলছি, ওরা অফিসিয়ালি কিছু দেয় না, বাট ওই তো এটাই মোটামুটি এত বছরের ট্রেন্ড হিসেবে আমরা এটাই দেখতে পাইছি। সো যার যত স্কোর সেভাবে করে আমাদের একদম মিনিমাম টার্গেট হবে 7, মানে একদম, মানে এটা একদম ডিসেন্ট স্কোর। এর উপরে যত উঠা যায় তত ভালো, বাট আমাদের লেভেলে আমরা যারা আছি আমাদের আসলে 7 এর হওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। আর মানে আমি বিশ্বাস করি যে আসলে সবাই 7 এর উপরেই পাবে। সো এটা হলো রিডিং এর স্কোর। আমার রিডিং এ ব্যান্ড 9 আমার হাইয়েস্ট স্কোর ছিল।
এবার আসি এস্টিমেটেড স্কোর কনভার্সন ফর লিসনিং। আচ্ছা, রিডিংটা আরেকটু কথা আছে, সেটা একটু বলে নিই। সো এখানে আসি হলো রিডিং এর টাইপস অফ কোয়েশ্চেন। যে ওই যে যেটা আমি মাত্র দেখালাম না, যে একটা কোয়েশ্চেন পেপারের মধ্যে কত ধরনের কয়েক কিন্তু কোয়েশ্চেন হয়, তাই না? কিছু আছে যে লেবেলিং করা, ম্যাচিং করা, হাবিজাবি, অনেক কিছু আছে। সো এই হলো একদম এক্সস্টিভ একটা লিস্ট, 11টা টাইপের কোয়েশ্চেন। এর বাহিরে কোনো কোয়েশ্চেন হতেই পারবে না। এই 11টা টাইপের কোয়েশ্চেনের ভিতরে এক্সামে থাকবে। সবগুলো আসবে না, থাকবে হয়তো 5-6টা, মানে 5-6টা টাইপের কোয়েশ্চেন থাকবে, কিন্তু পড়ে যেতে হবে বা প্র্যাকটিস করে যেতে হবে তো সবগুলারই। সো এর মধ্যে থেকে আবার কয়েকটা আছে খুবই ফ্রিকোয়েন্ট, যেমন মাল্টিপল চয়েস, ইয়েস নো, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন। ফিচার একটু কম আসে, সেন্টেন্স কম আসে, সেন্টেন্স কমপ্লিশন ভালোই আসে, সামারি, নোট, এই দুইটা ভালোই আসে, দুইটা আবার কম আসে। তো এইগুলো হলো আমি বলবো যে ফ্রিকোয়েন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। বাকিগুলা লাখের উপরে, নাও আসতে পারে, এই আর কি। আমি এখানে সোর্স দিয়ে রাখছি, এই সোর্স, এই ওয়েবসাইটটাতে গেলে আরো ডিটেইলসে জানা যাবে যে কোন কোয়েশ্চেনের মধ্যে কি কি জিনিস স্কিল টেস্ট করে, কেমন হয় না হয়। আমি তো এই ইয়াটা দিয়ে দিব, স্লাইড ডেকটা তো দিয়ে দিব। সো এখান থেকে ইউ ক্যান গো এন্ড সি ফর ইয়োরসেলফ। আচ্ছা, এবার আসি লিসেনিং এর ক্ষেত্রে। সো আমি কিন্তু রিডিং নিয়ে কথাবার্তা বলে ফেলছি। আমাদের হলো টোটাল 4টা জিনিস ছিল, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। সো রিডিং নিয়ে কথাবার্তা ডান। এবার আমরা আসি লিসেনিং। লিসেনিং এর ক্ষেত্রে আমাদের টাইপস অফ কোয়েশ্চেন হলো এই কয়টা। এখানে টাইপস কয়টা কম, 1 2 3 4 5 6, ছয়টা টাইপের কোয়েশ্চেন হতে পারে। মাল্টিপল চয়েস, ম্যাচিং, প্ল্যান, ম্যাপ, তারপরে ফর্ম, নোট, টেবিল, হাবিজাবি, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেনগুলো দেখতে কেমন আমি যদি একটু ধারণা দিয়ে দিই, মানে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাই। আরেকটা কথা বলে রাখি, লিসেনিং এর ক্ষেত্রে কোনো অডিও ট্র্যাক দুইবার শোনানো হবে না, মানে যেটা চলে গেছে চলে গেছে। যদি পরীক্ষার হলে এরকম হয় যে কোনো কারণে আমি একটা অ্যান্সার মানে বুঝতেছি আমি মিস করে ফেলছি, এটার আশা ছেড়ে দিতে হবে এবং পরের কোয়েশ্চেনগুলোতে ফোকাস করতে হবে। যদি আগেরটা নিয়ে আমি চিন্তা করতে থাকি, তাহলে আমার দেখা যাবে যে সাবসিকুয়েন্টলি আরো কয়েকটা কোয়েশ্চেন ভুল হতে থাকবে। সো পরীক্ষার শেষে আমি হয়তোবা জাস্ট গেস করে একটা অ্যান্সার করে ফেলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এটা অ্যান্সারটা আমি শিওর না, আচ্ছা ঠিক আছে একটা কিছু দিয়ে দিই, এরকম হতে পারে। কিন্তু কোন একটা অ্যান্সার ভুল করে ফেলছি এবং এটা নিয়ে যদি আমি কন্টিনিউয়াস রিগ্রেট করি, দেখা যাবে পরীক্ষা আরো খারাপ হবে। ওকে, এবার আসি লিসনিং এ। লিসনিং এর টোটাল থাকে হলো পার্ট, 4টা পার্টে ভাগ করা থাকে, 4 পার্টস। এখানেও টোটাল কোয়েশ্চেন হলো 10, মানে প্রত্যেকটা পার্টে 10 করে করে টোটাল 40টা কোয়েশ্চেন হবে। এবং কোয়েশ্চেনগুলো দেখতে কেমন হবে? কোয়েশ্চেনগুলো দেখতে এই যে এরকম, নোট কমপ্লিশন, একটা যে সার্ভে ফর্ম কমপ্লিট করতেছে শুনে শুনে। তারপরে এখানে কি আছে, এমসিকিউ, যেগুলোতে ভুল বেশি হয়, এমসিকিউতে করে। তারপর চুজ করতে হবে, আচ্ছা মানে তো লেবেলিং এর টাইপের। তারপর এই আবারও এমসিকিউ, এমসিকিউ গুলো কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং আছে, এমসিকিউ তে ভুলের সম্ভাবনা বেশি। তারপর নোট কমপ্লিট করা, মানে জাস্ট ওয়ার্ড গুলা ব্ল্যাঙ্ক থাকে, ওগুলাকে ফিল আপ করা। তারপর এই তো মার্কিং প্ল্যান, ফর্ম, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। সো প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও থাকে ইউটিউবে, ওগুলা দেখলেই প্রিপারেশনটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি বলি যে লিসনিং এর মধ্যে এই যে 4টা সেকশন বা 4টা পার্টস বললাম, এই 4টা পার্টস এর মধ্যে কি কি থাকে। সো প্রথম সেকশনটা হলো ইটস কনফারেন্স বলবে, তারা কি নিয়ে কথা বলবো। ওই যে ফোন দিয়ে বললো যে আচ্ছা আমি স্যার একটু বলেন, আপনার অ্যাড বলেন, আপনার ফোন নাম্বার বলেন, এরকম এরকম করে যায়। খুব সাবধানে শুনতে হবে। অনেক সময় ওরা চালাকি করে, ধরো ফোন নাম্বারটা এরকম বললো যে ওকে প্লিজ রাইট ডাউন মাই ফোন নাম্বার, এরকম লেখো যে 837246, তার বললো ও নো সরি ইটস নট 6 ইটস 5, এরকম এরকম ভাবে বলে। তো এই জিনিসগুলোও কিন্তু আমি মানে কেয়ারফুলি শুনতে হবে আর কি, যে কি কি অ্যান্সার বলতেছে, কারণ ওরা অনেক বেশি কনফিউজ করানোর চেষ্টা করে। আচ্ছা, সেকশন 2, দিস ইজ আ টক, একটা মনোলগ বাই আ সিঙ্গেল স্পিকার বেসড অন আ নন একাডেমিক সিচুয়েশন। সে হয়তো কথা বললো যে আচ্ছা মিরপুর জুতে এই এই জিনিস পাওয়া যায়, এটা এইভাবে শুরু হয়েছে, এই সেই কথাবার্তা বললো। সো সে একাই কথা বলবে। সো দিস ইজ আ টক বাই সিঙ্গেল স্পিকার বেসড অন নন একাডেমিক সিচুয়েশন। সেকশন নাম্বার 3 তে কি হবে, এটা একটা গ্রুপ টক।
অনেকে মিলে কথা বলবে, আপ টু 4 পিপল। তারা যে কোনো একটা একাডেমিক টপিক বা কোর্স রিলেটেড সিচুয়েশন নিয়ে তারা কথা বলবে। কি নিয়ে কথা বলতে পারে? তারা হয়তো কথা বলতে পারে যে আচ্ছা ইউনিভার্সিটির কোন কোন জিনিসগুলোতে রিফরমেশন দরকার। সো এই ইউনিভার্সিটি প্রফেসর সে হয়তো জাস্ট একা একা কথা বলে যাবে কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে, হয়তো কথা বলবো যে এক্সটিংশন নিয়ে, ইভলিউশন নিয়ে, তারপর কি হতে পারে হয়তো রিসার্চ নিয়ে, আমি যাবে বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলতে পারে। তো এইভাবে করে এই 4টা সেকশন সাজানো হয়। ওকে, তো আমি যখন কোয়েশ্চেন পেপারটা পাবো, মানে আমার যখন আমি কানে দিয়ে যখন শুনবো, আমার অডিও ট্র্যাকটা যখন বাজতে থাকবে, আমি কিন্তু এই যে আমার যে কোয়েশ্চেন বুকলেটটা থাকবে, এই কোয়েশ্চেন বুকলেটের মধ্যে কিন্তু আমি অ্যান্সার গুলো লিখতে থাকবো, তাই না? অ্যান্সার লিখবো, আমার দরকার হলে কিছু নোট করতে হলে আমি নোট করব। আমার যা মন চায় হয়তো আমি লিখলাম রিডিং, আমি হয়তো লিখলাম স্প্রে, আচ্ছা যাই হোক, মানে যা যা মন চায় আমি লিখলাম। কিন্তু এরপরে এই জিনিসটাকে কিন্তু আমার একটা সুন্দর কাগজে এটাকে তুলতে হবে। আমাকে ওই যে দেখাইছিলাম না, একটা এক্সট্রা পেজ থাকে, এই যে এরকম একটা অ্যান্সার শিট। এই অ্যান্সার শিটের ভিতরে কিন্তু আমার এই জিনিসটাকে ট্রান্সফার করতে হবে, এবং এই ট্রান্সফার করার জন্য ইউ উইল গেট এক্সট্রা 10 মিনিটস। মানে সবগুলো অ্যান্সার, মানে লিসেনিং এর ক্ষেত্রে সবগুলো অ্যান্সার এই খাতায় তোর জন্য এক্সট্রা 10 মিনিট দেওয়া হবে। কিন্তু আমি যদি কম্পিউটার ডেলিভার টেস্ট দিই তাহলে আমাকে 2 মিনিট, একবারে মানুষ ফেলে 2 মিনিট দেয় হলো যে আচ্ছা সবকিছু ঠিকঠাক মতো লিখছি কিনা চেক করার জন্য। আর আমি যদি হাতে কলমে এক্সাম দিই তখন এই যে আমার নোট করা, আমার নিজের জন্য বুঝার জন্য যেগুলো আমি কোয়েশ্চেন বুকলেটে লিখছি সেগুলোকে কপি করার জন্য আই উইল গেট এক্সট্রা 10 টু রাইট ডাউন অন দ্য অ্যান্সার শিট। বুঝাইতে পারছি? এইগুলো হলো লিসেনিং এর ক্ষেত্রে। এখন আসি যে লিসেনিং এর এই অডিও ট্র্যাক গুলো পাবো কোথায়? মানে এখানে তো আমি কোশ্চেন গুলো দেখছি, বাট অডিও ট্র্যাক আসবে কোথেকে? অডিও ট্র্যাকের জন্য ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যে সার্চ, আমি ধর আইএলটিএস 18 টেস্ট 1 লিসেনিং এই পরীক্ষাটা দিতে চাই। সো আমি এটা লিখে সার্চ দেব, তারপরে কিন্তু এই যে দেখ আমার এখানে চলে আসছে আইএলটিএস লিসেনিং প্র্যাকটিস টেস্ট 1। ওকে, এটাতে আমি যখন ক্লিক করব আমাকে কিন্তু সে অডিও ট্র্যাকটা শোনাবে। আগে যখন খেতে যাওয়া হতো তখন হলো যে ডিবি এই সেই, কিন্তু এখন তো আর এই যুগ নেই। তো দেখা যাবে যে আমরা এখানে এটা আমাদের হেডফোনে লাগে লাগে এটা শুনবো কারণ রিওয়ার্ড কোনো সুযোগ পরীক্ষায় নাই। আচ্ছা, পরীক্ষাটা দেওয়ার পরে তো আমি অবশ্যই চেক করবো যে আমি ঠিক মতো লিখছি কিনা, সরি আমার এক্সাম আমি অ্যান্সার শিটের সাথে মিলাবো। তো প্রত্যেকটা বইয়ের শেষে এই অ্যান্সার শিটটা দেওয়া থাকে, এই যে এই অ্যান্সার শিটটা দেওয়া থাকে। সো এই অ্যান্সার শিট তোরা মিলিয়ে নিবি যে কোনটা কি। আচ্ছা, আমি বারবার আপনি বলে বলতেছি কারণ আমি অনেক ওরিয়েন্টেশন ক্লাস নিছি, এখানে আইএলটিএস এ খালি আপনি করে বলতে হয়, তাই আপনি করে বলতেছি। আচ্ছা, তো এই হলো লিসেনিং এর কথা। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু দেখাই, সেটাকে বলা হয় হলো অডিও স্ক্রিপ্ট। আগে আছে এই জায়গাটা, এই যে লিখে ভিডিও হয়, এটার আবার এখানে অডিও স্ক্রিপ্ট বাট সাবটাইটেলও আছে। তো যদি কোনো কোয়েশ্চেন এরকম মনে হয় যে আচ্ছা আমি অ্যান্সারটা ভুল করলাম, কিন্তু কেন ভুল হইলো আমি এটা একটু জানতে চাই, তখন এখান থেকে জেনে নিতে পারি আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 12 কিন্তু এখান থেকে হয়েছিল, এবং এটা যখন তুই পড়বে তখন ও আচ্ছা ও এটা বলছিল আমি খেয়াল করিনি, আচ্ছা এই কারণে ভুলটা হয়েছে। সো নিজের জন্য এইভাবে করে কাজে লাগে। ওকে, এটার আরেকটা কাজ আছে, এই অডিও স্ক্রিপ্টের আরেকটা কাজ আছে, সেটা হলো যে স্পিকিং এ নিজের প্রোনাউন্সিয়েশন বেটার করার জন্য, কারণ স্পিকিং কিন্তু প্রোনাউন্সিয়েশনটা চেক করে। সো নিজের প্রোনাউন্সিয়েশনটা বেটার করার জন্য একটা কাজ করা যায়, সেটা হলো যে ইউটিউবে বা ওরা যেভাবে প্রোনাউন্স করে ওইটাকে মিমিক্রি করা যায়। সো আমার কাছে যখন এই অডিও স্ক্রিপ্টটা থাকবে, আমি নিজের প্র্যাকটিসের জন্য, নিজের প্রোনাউন্সিয়েশনকে বেটার করার জন্য আমি কিন্তু এটা জাস্ট প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে পারি। সো এটা একটা জিনিস যেটা মাঝে মাঝে অনুষ্ঠান করে। আচ্ছা, এইটাই আসলাম। আমার মনে হয় লিসেনিং নিয়ে আর কিছু আপাতত বলার নাই। এবার আসি হলো রিসোর্সেস, কি কি রিসোর্স ব্যবহার করব আমার প্রিপারেশনের জন্য।
আচ্ছা, একদম শুরুতেই আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা পরীক্ষা দিয়ে ফেলা, মানে একটা মক টেস্ট নিজে একটা মক টেস্ট দিয়ে ফেলা। জাস্ট র্যান্ডমলি একটা কোয়েশ্চেন পেপার সিলেক্ট করে একটা লিসেনিং, একটা রিডিং, একটা রাইটিং, স্পিকিং এক্সাম তো কারোর সাথে বসে দিতে হবে, সেটা বাদ দিলাম। লিসেনিং, রিডিংটা দিয়ে নিজে দিয়ে ফেলা যায়, আর রাইটিংটা লিখে চ্যাট জিপিটি কে দিয়ে চেক করানো যায়। চ্যাট জিপিটি বেশ ভালো চেকিং করতে পারে রাইটিং। তো ওটা লিখে চ্যাট জিপিটি কে লিখলে ও একদম আইএলটিএস এর বেসিসে ইয়া করে দেয় যে আচ্ছা এটা কত ব্যান্ড পাওয়া উচিত, কোন জায়গায় খারাপ হয়েছে, কিভাবে ইমপ্রুভমেন্ট করা লাগবে, সব ফিড পায়। ইটস আ ভেরি গুড রিসোর্স। আচ্ছা, সো শুরুর কাজটা হবে হলো একটা মক টেস্ট দিয়ে ফেলা, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড নিজের লেভেলটা কোথায় আছে। ওকে, তো তারপরে থেকে প্রিপারেশনটা স্টার্ট হবে কিভাবে। একটা বই আছে, সেটার নাম হলো নিউ ইনসাইট ইনটু আইএলটিএস বাই ভ্যানেসা জেকম্যান, যেটা আমি যে এখন ওপেন করে রাখছি। এই বইটা খুবই বিগিনার লেভেলে লেখা। এই বইটা এমন ভাবে লিখছে মানে যাতে হলো যে কোন কোয়েশ্চেন গুলো কেমন দেখতে, কোন টিপস এন্ড টেকনিক্স, এই জিনিসগুলো শেয়ার করার জন্য। কিন্তু আবারও বলে রাখছি যে এটা কিন্তু মেইন এক্সামের যে ডিফিকাল্টি লেভেল, এটা আর ওইটা অনেক পার্থক্য আছে। মেইন এক্সামের ডিফিকাল্টি লেভেল সাধারণত আরেকটু বেশি হয় এই বইয়ের ডিফিকাল্টি লেভেলের চেয়ে, বাট এই বইটা হলো শুধুমাত্র একটা বিগিনার লেভেলে বা সারফেস লেভেলে আইডিয়া দেওয়ার জন্য এই বইটা বেশ কাজের। বাট আমি যে বললাম যেটা, যে এটা এমন না যে একদম খুব ভালো করে ফার্স্ট টু লাস্ট মানে কাভার টু কাভার শেষ করা লাগবে, এটা দরকার নাই। রাদার যতটুকু নেসেসারি একদম বেছে যেগুলো সলভ করা যায়, কারণ ওইখানে ও অনেকগুলো টেকনিক শেয়ার করেছে। আচ্ছা, এরপরে ক্যামব্রিজ অবজেক্টিভ আইএলটিএস অ্যাডভান্স, এটাও সিমিলার একটা বই, কিন্তু এখানে ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়াবে যেহেতু এটার নাম অ্যাডভান্সড। তারপরে ক্যামব্রিজ আইএলটিএস ভলিউম, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স। ক্যামব্রিজ আইএলটিএস এর ভলিউম, এই জিনিসটা কি? এটা হলো যে আমাদের যে টেস্ট পেপার বা পাস্ট পেপার থাকে এগুলাকে ওরা একটা কম্পাইলেশন করে। তো এই যে আমি যে বইটা এতক্ষণ ধরে ওপেন করে রাখছিলাম না, আইএলটিএস 18 নাম্বার বই, এটাকে আমি বলছি আর কি আইএলটিএস 18 একাডেমিক। এটা একটু খেয়াল রাখবি যে বইটা যাতে একাডেমিকের হয়, জেনারেল ট্রেনিং সলভ করে কোনো লাভ নাই। সো আইএলটিএস 18 একাডেমিকটাই যাতে হয়। ওকে, সো বইগুলো কত থেকে মার্কেটে 1 থেকে 19 পর্যন্ত আছে, বাট এতগুলো সলভ করার কোনো প্রয়োজন নেই। শেষের থেকে অবশ্যই সলভ করতে হবে। মানে হলো যে মোস্ট রিসেন্ট যে বইগুলো বের হয়েছে 15, 16, 17, 18, 19, এগুলা যাতে পরীক্ষার আগে অবশ্যই সলভ করা থাকে, এটা এনশিওর করতে হবে। মানে ধর তোর যদি সময়ের কনস্ট্রেন্ট থাকে তাহলে হয়তো তুই শুরু করলি 16 থেকে, 16, 17, 18, 19, আচ্ছা হইলো এনা। প্রত্যেকটা বইয়ে 4টা করে টেস্ট পেপার থাকে এবং প্রত্যেকটা টেস্ট পেপারে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, আবার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এরকম 4 বার থাকবে। তো তার মানে কেউ যদি এরকম লেটস সে 6টা বই সলভ করে, তার মানে তার 4, 6, 24টা পেপার সলভ হয়ে যাবে। কেউ যদি 3টা পেপার সলভ করে তাহলে 3, 4, 12টা পেপার সলভ হয়ে যাবে। সো যে যার মতো করে প্র্যাকটিস হবে। এটা যে যার যতটুকু সময় অ্যালোকেট করতে পারতেছে বা তার নিজের এক্সাম যতদিন বাকি আছে সেটার উপরে বেস করে সে করবে। এই হলো তার রিসোর্স নিয়ে যদি কথা বলি। আচ্ছা, আরেকটা রিসোর্স আছে সেটা একটু বলবো, দ্যাট ইজ আচ্ছা কোনটা কোশ্চেন, পিডিএফ ভার্সন। হ্যাঁ, পিডিএফ ভার্সন তো অ্যাভেলেবল, এই যে আমি ওপেন করে রাখছি না, দেখছো? আচ্ছা, তারপরে আসি হলো মাক্কার স্পিকিং, আর আমার কাছে তো আছে, আমি তো চাইলে পাঠিয়ে দিতে পারবো, সমস্যা না। আচ্ছা, এবার আসি মাক্কার স্পিকিং। মাক্কার স্পিকিং হলো যে ওই যে স্পিকিং এর জন্য একটা বই আছে, এটা হলো মাক্কার কই, এখানে আমি ওপেন করে রাখছিলাম তো কই গেল, আচ্ছা এটা কিরান মাক্কার। সে হলো ওই যে রিসেন্ট যেই লোকজনগুলা পরীক্ষা দেয় তাদের কাছ থেকে ইয়াগুলা নিয়ে ফিডব্যাক নিয়ে সে একটা বই কন্টিনিউয়াসলি পাবলিশ করতে থাকে। এটা ওই যে টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যায়, ওর ওয়েবসাইটেও মনে পাওয়া যায় ফ্রিতে। তো ওইখানে আর কি যে ইয়াগুলা কোয়েশ্চেন গুলা থাকে এবং সে হলো কিছু সাজেস্টেড অ্যান্সার দেয়। আচ্ছা ঠিক আছে, এই কোয়েশ্চেন আসলে এই প্যাটার্নে বলা যেতে পারে, বাট ওই তো এটা তো যে যার মতো করে লিখবে, বাট সে একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে দেয়। দিস ইজ আ ভেরি গুড রিসোর্স টু হ্যাভ। ওকে, আমি তাহলে কতটুকু কথা বলছি? আমি লিসেনিং নিয়ে কথা বলছি, রিডিং নিয়ে কথা বলছি, কোন রিসোর্স নিয়ে কাজ করা যায় সেগুলো। এখানে আরো কয়েকটা বই আছে, বাট এত বই পড়ার আসলে সময় থাকে না। সো ইফ দেয়ার ইজ অনলি ওয়ান থিং দ্যাট আই উইল সাজেস্ট, দ্যাট ইজ দিস ওয়ান, ক্যামব্রিজ আইএলটিএস এর ভলিউম। মানে মিনিমাম এই জিনিসটা করতেই হবে। আচ্ছা,
এরপরে যদি বলি যে হাউ টু ইমপ্রুভ রিডিং স্পিড, যত বেশি পড়তে পারা যায় ততই ভালো, যত বেশি রিসোর্স পড়া যায়, হয়তো কিছু এডিটোরিয়াল, নিউজ পেপার, জাস্ট এমনি ফ্রি টাইমে বসে আছি তখন হয়তো কিছু পড়লাম। সো যত বেশি পড়া যায় ততই মানুষের রিডিং স্পিড তত বাড়তে থাকে। আর সামাবা যেটা বলছিল যে আচ্ছা আমি রিভার্স ডিরেকশনে যাবো কিনা, হ্যাঁ, তো এইভাবে করে গেলেও কিন্তু আমার রিডিং স্পিডটা বাড়তেছে, কারণ আমি তখন শুধুমাত্র যতটুকু দরকার, স্পেসিফিকলি যতটুকু দরকার ততটুকুই পড়তেছি। সো দ্যাট উইল ইমপ্রুভ মাই রিডিং স্পিড। এবং রিডিং স্পিড বাড়ানোর জন্য স্কিমিং, স্ক্যানিং খুব ইম্পর্টেন্ট, দুইটা জিনিস, দুইটা স্কিল, যেটা নিয়ে আমি আজকে কথা বলবো না, বাট ইউ ক্যান সার্চ ফর ইয়োরসেলফ। আচ্ছা, তারপর একটা জিনিস নিয়ে অনেকে জিজ্ঞেস করে যে ভোকাবুলারির সমস্যা যদি হয়, যদি আমি অনেক ওয়ার্ড মেমোরাইজ না রাখতে পারি, উইল দ্যাট বি আ প্রবলেম? দ্য অ্যান্সার ইজ নো, দিস ওন্ট বি আ প্রবলেম। এই টেস্টটা জিআরইর মতো না, এসএটির মতো না, যেখানে খুব বেশি ভোকাবুলারি টেস্ট হয় না। রাদার এখানে হলো কনভারসেশনাল, কন্টেম্পোরারি ভোকাবুলারিরা ওরা পছন্দ করে। কনভারসেশনাল এবং কন্টেম্পোরারি হাই লেভেল ওয়ার্ডস আর কি। হাই লেভেল ওয়ার্ডস বলতে কি বুঝাচ্ছি, লাইক যে ওয়ার্ড গুলো এমন না যে যেগুলা মানুষ রেগুলারলি ব্যবহার করে ঠিক, কিন্তু একদম বেসিক লেভেল ইউজার, হয়তো যারা ওই যে খালি গুড, আই ইট রাইস, এই লেভেলের বেসিক ইংলিশ যারা বলে, তাদের থেকে ডিফারেন্সিয়েট করে তুলবে এই লেভেল অফ ওয়ার্ডস যাতে ব্যবহার করা হয় তার স্পিচের মতো। এবং প্যাসেজের মধ্যে এমন কোনো ওয়ার্ড যদি থাকে যে যেটা মিনিং আমি জানি না, ইট ইজ সাজেস্টেড যে শুধুমাত্র কনটেক্সটের বেসিসে ওই ওয়ার্ডটার মিনিংটাকে ধারণা করে ইউ মুভ অন। আচ্ছা এই ওয়ার্ডের মিনিং আমি জানি না, বাট আশেপাশের ওয়ার্ডগুলো পড়ে তো একটা ধারণা পাওয়া যায়, সো ওইটার বেসিসে কিন্তু আমি চাইলে মুভ অন করতে পারি। সো তারপরে যখন সময় থাকবে তখন আমি ডিকশনারি থেকে দেখে নিলাম আচ্ছা এটার অর্থ এটা, এই। সো ভোকাবুলারি নিয়ে যদি বলি, জিআরইর জন্য যত ওয়ার্ড মুখস্থ করা লাগে, আইএলটিএস এর জন্য এত ওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসি রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে আমি একটা স্লাইড ওপেন করি। আচ্ছা, সো রাইটিং এর ক্ষেত্রে ওই যে একাডেমিক এবং জিটি দুইটা ভাগে ভাগ আছে। আমি জিটি নিয়ে কোনো কথাই বলবো না, একাডেমিকে ডিরেক্টলি চলে আসতেছে। একাডেমিকের ক্ষেত্রে টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা টাস্ক থাকে। আচ্ছা, টাস্ক 1 কি জিনিস? টাস্ক 1 হলো, হ্যাঁ তাইলে বুঝতে সহজ হবে, এই যে এটা, এই পিডিএফটা আমি দিয়ে দিব। এটা হলো মডেল অ্যান্সার্স। সো এখানে কি রকম হয় টাস্ক 1-এ, এরকম ধর একটা গ্রাফ দিয়ে দিল, গ্রাফ দিয়ে বললো যে এটাকে ডেসক্রাইব করো। সো ডেসক্রাইব করা মানে এই না যে আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট বলবো যে হ্যাঁ এটা 81 সালে এত ছিল, পরের বছর এত উঠছে, তারপরে আবার একটু কমছে, মানে একদম প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বলা, দ্যাট উড বি ইরেলেভেন্ট। রাদার আমি হয়তো বা জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারি, আচ্ছা এটা একদম পিক এখানে হয়েছে, একদম লোয়েস্ট পয়েন্ট ছিল এটা, শুরু করছে এততে, এই সময়টায় তারা সবাই একই পজিশনে ছিল বা একই লেভেলে ছিল, এরকম ভাবে ডেসক্রাইব করা, মানে একদম ইম্পর্টেন্ট কিছু ট্রেন্ড নিয়ে কথা বলা। এবং এই যে ইয়াগুলা কি বলে, স্যাম্পলটা বেশ সুন্দর করে লেখা, এই স্যাম্পলটা যদি ভালো করে অ্যানালাইসিস করিস তাহলে কিন্তু বুঝে যাবে যে কখন কি বলতে হবে বা কিভাবে করে জিনিসটাকে লিখতে হয়। একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে এইখানে কোয়েশ্চেন গুলো কিন্তু ডেসক্রাইব করতে হবে, কোনো কিছু এক্সপ্লেইন করার দরকার নাই। এক্সপ্লেইন বলতে কি বুঝাচ্ছে, যে ধর এরকম বললি যে এই জিনিসটা বেড়ে গেছে, এখন তুই বললে যে আচ্ছা এটা বেড়ে গেছে কেন, কারণ তখন সামার টাইম ছিল তাই হলো আইসক্রিমের সেলস বেড়ে গেছে। এইরকম কোনো ধরনের স্পেকুলেশন করা যাবে না, কোনো কিছু বলা যাবে না যে এটার আন্ডারলাইং রিজন এটা ছিল, ইউ নেভার নো, কোনো কিছু লেখাই যাবে না। তুই জাস্ট ডেসক্রাইব করবি যে এটা বাড়ছে, কমছে, এই হয়েছে, সেই হয়েছে, এইগুলা নিয়ে কথা বলবি, এটাই তোর কাজ। ওকে, এবং এটা লিখবি কোথায়? এটা লিখবি হলো এই অ্যান্সার শিটের ভিতরে, এরকম একটা পেজ দিয়ে দিবে। এই পেজটা, আচ্ছা আমি বলবো এই পেজটা তোরা প্রিন্ট করে তারপরে তোদের লেখাগুলো লিখবি। কেন বলতেছি, কারণ হলো টাস্ক 1 হলো তোর 150 ওয়ার্ডে লিখতে হয়। টাস্ক 1 হলো মিনিমাম 150 ওয়ার্ডস, উপরে যত মন চায় লেখা যাবে, 200, 170, 160 লেখা যাবে, কিন্তু 300 ওয়ার্ড, 250 ওয়ার্ড লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো শুধু শুধু সময় নষ্ট করবে। রাইটিং এর জন্য আমার হাতে সময় থাকবে 60 মিনিটস, যেটাকে আইডিয়ালি ভাগ করা উচিত 20 মিনিট এবং 40 মিনিটে আইডিয়ালি। কেন?
কারণ টাস্ক 1 এ আমি মার্কস কম পাবো। টাস্ক 1 আমার রাইটিং স্কোরে 33% ওয়েটেজ ক্যারি করে, ওয়েট। আর টাস্ক 2 যার মিনিমাম হলো 250 ওয়ার্ডস লিখতে হবে, সেটা হলো আমার ওভারঅল রাইটিং স্কোরের 67% ওয়েটেজ ক্যারি করবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে টাস্ক 2 এর ভ্যালুটা কত বেশি। সো দ্যাটস ওয়াই ইউ শুড ডিস্ট্রিবিউট মোর টাইম ফর টাস্ক 2 দেন টাস্ক 1। আর যদি পারা যায় যে হ্যাঁ আমি 20 মিনিট না, আমি হয়তো এটাকে 18 মিনিটে নামায় আনতে পারলাম, তাহলে তো আরো বেটার। তাইলে হয়তো টাস্ক 2 তে আরেকটু বেশি সময় দেওয়া যাবে। এখন কেউ যদি বলে যে ভাইয়া সরি, এখন আমি যদি টাস্ক 2টা আগে লিখবো, হ্যাঁ পসিবল। আমি টাস্ক 2 আগে লিখে টাস্ক 1 পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু 1 ঘন্টা বেশি আমি সময় পাবো না, 1 ঘন্টার ভিতরে লিখতে হবে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই জিনিসটাকে প্রিন্ট করে নিলেই ভালো হবে। কারণ হলো যে আমি তো এখন বসে বসে পরীক্ষার হলে গুনবো না যে আমার 150 ওয়ার্ড শেষ হয়েছে কিনা। কিন্তু আমি যখন এই পেজের মধ্যে সলভ করবো, আমি তো তখন প্র্যাকটিস করতে করতে আমি নিশ্চয়ই জেনে গেছি যে আমার 150 ওয়ার্ড এই জায়গাটায় হয়। আমার হাতের লেখা, আমার স্পেসিং সবকিছু মিলে আমি নিশ্চয়ই এতদিন আমার একটা ধারণা হয়ে গেছে। সো এই জিনিসটাকে ইয়া করার জন্য হলো আমি বলবো যে এটাকে প্রিন্ট করে ফটোকপি করে রেখে এটার উপরে প্র্যাকটিসটা করা। এবং প্র্যাকটিসটা বা ইয়াটার ক্ষেত্রে আমরা পেন্সিল বা পেন যে কোনো একটা ইউজ করতে পারি। পেন্সিল দিয়ে করাটাই সাজেস্টেড, কারণ হলো তাই ইচ্ছা করলে মুছে ফেলা যাবে। আর লিসেনিং আর রিডিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হবে, ওখানে পেন ইউজ করা যাবে না, শুধুমাত্র পেন্সিল দিয়ে লেখা যায়। আচ্ছা, এবার আসি যে টাস্ক 1 এবং টাস্ক 2। আচ্ছা, টাস্ক 1 এর কোশ্চেন তো আমরা বুঝতে পারছি না। টাস্ক 1 এ হলে এরকম গ্রাফ থাকে, এরকম টেবিল থাকে, আবারও গ্রাফ। আচ্ছা, তারপরে এরকম প্রোডাকশনের প্রসেস লেখা থাকে, স্টেপ বাই স্টেপ বলতে হবে, ফ্লো চার্ট থাকে, তারপরে যে লাইফ স্টেজ চার্ট। তো বুঝতে পারতেছি যে কি ধরনের কোশ্চেন। সো এইগুলাকে আমি কিন্তু এই যে এগুলো স্যাম্পল দিয়ে দিছি, এগুলো কিন্তু অ্যান্সার। সো এই অ্যান্সার গুলো তোরা পড়বি, অ্যানালাইসিস করবি কিভাবে লিখতেছে, ওদের মতো করে এবার রেপ্লিকেট করবি। এটা হলো তোদের কাজ। তাইলে তোদের রাইটিং আরো বেটার হবে। এবং তারপরে লেখা শেষে ওটা ছবি তুলে চ্যাট জিপিটিকে দিয়ে চেক করায় নিবি। ওকে বলবি যে এটা আইএলটিএস এর রাইটিং টাস্ক 1, এটাকে এবার সুন্দর করে মার্কস দাও, ফিডব্যাক দাও, যা যা করার কর। সো ইউ নো বেটার যে কেমনে এটাকে প্রম্পট দিতে হয়। আচ্ছা, এরপরে এগুলা গেল। টাস্ক 2 তে কি ধরনের কোশ্চেন থাকে? টাস্ক 2 তে কোশ্চেন গুলো থাকে এরকম। না, এটা এখান থেকে দেখে এটা। ও মিনওয়াইল এটা ইয়া দিয়ে ফেলি, খুবই খুবই ভালো একটা রিসোর্স। উনি খুব সুন্দর করে খুব গুছিয়ে ভিডিওগুলো তৈরি করছে, রিসোর্স গুলো দিছে। সো যদি একটা ইউটিউব চ্যানেল ফলো করতে বলি দ্যাট উড বি আইএলটিএস লিস্ট, যদি একটা ওয়েবসাইট ফলো করতে বলি দ্যাট উড বি আইএলটিএস লিস্ট। সো দ্যাটস আ ভেরি গুড রিসোর্স, খুবই ভালো করে লিখছে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, সো টাস্ক 2 তে আমরা কয় ধরনের প্যাসেজ পাবো? সাধারণত প্যাসেজগুলো এরকম হবে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, যেমন সাম পিপল থিঙ্ক দ্যাট অনলি ইলেকট্রিক কার শুড বি অ্যালাউড অন দ্য রোড বাই 2040, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? মানে এগ্রি ডিসএগ্রি করা। সো এটা আমার ইচ্ছা, আমি এগ্রি করি না ডিসএগ্রি করি, এটা আমার ইচ্ছা। সো ওইভাবে করে তো লিখতে হবে। তারপর সেকেন্ড একটা টাইপ আছে ডিসকাস করা, যে সাম পিপল থিঙ্ক দ্যাট দেয়ার শুড বি ফ্রি হেলথ কেয়ার, ডিসকাস। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোশ্চেন হয় যে সামথিং পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ গুড ফর স্টুডেন্টস টু টেক আ গ্যাপ ইয়ার, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। সো এটা পুরোপুরি নিজের মাথা থেকে লিখতে হবে। তারপরে সাম চিলড্রেন হ্যাভ সিরিয়াস ওয়েট প্রবলেম, হোয়াট আর দ্য পসিবল সলিউশন, বা হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট। তারপর আরেকটা টাইপের কোশ্চেন হয় যে পলিউশন ইন দ্য ওয়ার্ল্ড is a serious problem, do you think this is a problem that should be solved internationally or on a local level? সো একদম ডিরেক্ট একটা কোশ্চেন করবে। এই কোশ্চেন এই টাইপটা একটু কম আসে, উপরে চারটাই বেশি আসে। আর এর বেশি আসে হলে এটা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, এটা বেশি আসে। বাট ওই তো ইউ গেট দ্য আইডিয়া যে কোশ্চেন গুলো দেখতে কেমন হয়। আর এটা সলভ করার জন্য আইল গেট অ্যারাউন্ড 40 মিনিটস। আচ্ছা, এবার আসি হলো যে আমি তো লিখলাম, ভালো কথা। এখন লেখার পরে তো একটা ক্রাইটেরিয়ার বেসিসে এই জিনিসটাকে আমার খাতাটা চেক করা লাগবে, তাই না? এখন আসি ক্রাইটেরিয়াতে। এই ক্রাইটেরিয়া চেক করাকে বলা হয় হলো ব্যান্ড ডেসক্রিপ্টর। এটাকে বলা হয় হলো আইএলটিএস রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর। সহজ কথা, এটা একটা ক্রাইটেরিয়া যে একটা খাতা যখন একজন এক্সামিনার চেক করে, সে কোন কোন জিনিসের উপরে বেস করে তার একটা মার্কস দেওয়া হয়।
ওকে, সো আমি একদম সহজ করে কয়েকটা বলে রাখি, তোরা পরের গুলো একটু দেখে নিস। হ্যাঁ, সো প্রত্যেকটা খাতা চেক করার জন্য ওরা 4টা ক্রাইটেরিয়াতে খাতা চেক করে, তারপরে ওইটাকে একটা এভারেজ করে ফেলে আর কি। যে ধর তুই টাস্ক অ্যাচিভমেন্টে 8 পাইলি, কোহেরেন্সে হয়তো 9 পাইলি, লেক্সিক্যালে হয়তো 8 পাইলি, এটাতে হয়তো 7.5 পাইলি, যাই হোক। তো তারপরে একটা এভারেজ করে তোকে তোর রাইটিং স্কোরটা দিয়ে দেবে। তো কি কি 4টা ক্রাইটেরিয়া রাইটিং এর ক্ষেত্রে? 4টা ক্রাইটেরিয়া হলো, এক, টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স। এটা হলো সহজ কথায় যে তোকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা কি তুই সাফিসিয়েন্টলি কভার করতে পারতেছিস কিনা। লাইক ওইখানে আমি মাত্র দেখালাম যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি যে ইলেকট্রিক ভেহিকল ইজ দ্য অনলি ভেহিকল দ্যাট শুড বি অন দ্য রোডস। সো এরকম একটা কোয়েশ্চেন যখন আমি করলাম, তুই হয়তো ইলেকট্রিক ভেহিকল নিয়ে কোনো কথাই বলি না, তুই খালি বললি যে বর্তমান ভেহিকল গুলো খুব খারাপ, এগুলো হলো এনভায়রনমেন্টের ক্ষতি করে, এই করে সেই করে, বাট ইলেকট্রিক ভেহিকল নিয়ে কোনো কথা নেই। সো তখন কিন্তু তোকে আমি টাস্ক রেসপন্সে মার্কস কমাই দিব, কারণ যেই কোয়েশ্চেনটা চাওয়া হয়েছে সেটা নিয়ে কোনো কথাবার্তা বলা নাই। So covers the requirement of the task, relevant, accurate, তারপরে কি ফিচার্স গুলো সিলেক্ট করা হয়েছে, হাইলাইট করা হয়েছে, মানে ওই যে টাস্ক 1 এর ক্ষেত্রে আর কি এগুলো ছিল। তো এটা একটু দেখে নিস। তারপর সেকেন্ডে হলো কোহিরেন্স এন্ড কোহেশন। কোহিরেন্স এন্ড কোহেশন বলতে বোঝাচ্ছে হলো যে প্যারাগ্রাফ মানে সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে কিনা, তারপরে লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার করা হয়েছে কিনা, ট্রানজিশন গুলো স্মুথ কিনা, এমন কি মনে হচ্ছে কিনা যে আচ্ছা হাউএভার শব্দটা আমি শিখছি এখন বসাই দিলাম, এটা এখন বসুক আর না বসুক আমি জাস্ট আমার মন চাইলো দিয়ে দিলাম, এরকম মেকানিক্যাল ইউজ হইলো আবার সমস্যা। সো এটাকে আমরা বলি হলো কোহেরেন্স এন্ড কোহেশন। লেক্সিক্যাল রিসোর্স হলো একদম সহজ করে ভোকাবুলারি, যে আমি কি খুব বেসিক লেভেলের ওয়ার্ড গুলো ব্যবহার করতেছি নাকি না আমি একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ইউজ করতে পারতেছি এবং কারেক্টলি ব্যবহার করতে পারতেছি, সেই জিনিসগুলো হলো চেক করে লেক্সিক্যাল রিসোর্সে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি হলো সহজ কথায় গ্রামার, আমি কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করতেছি কিনা, ঠিকঠাক মতো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে কিনা, তারপরে আমি কি শুধুমাত্র সিম্পল সেন্টেন্স লিখতেছি নাকি আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুব সুন্দর করে ব্লেন্ড করে লিখতে পারতেছি, এই জিনিসগুলো চেক করা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো এই ব্যান্ড ডেসক্রিপ্টরটা তো অবশ্যই আমি দিয়ে দেবো, সো ওইখান থেকেও তোরা পড়ে নিতে পারবি যে কোন ক্রাইটেরিয়াটা থাকলে একজন এক্সামিনার তোকে কত ব্যান্ড দিবে। সো এরকম ইন্ডিভিজুয়াল লেভেলে মার্কস দেওয়ার পরে ওইটাকে একটা এভারেজ করে তোর টোটাল রাইটিং এর স্কোর হয়ে যাবে। এই গেল হলো রাইটিং নিয়ে কথাবার্তা। এবার আসি হলো স্পিকিং। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে স্পিকিং এর ক্ষেত্রে হলো আমার 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 হলো একদম একটা যে ইন্ট্রো আর কি, একজন, এটা কিন্তু 1-on-1, একজন ইন্টারভিউয়ারের সাথে বসবি, সে তোকে জিজ্ঞেস করবে আচ্ছা আপনার আইডি কার্ড দেন, আপনার এই করেন সেই করেন, আচ্ছা এগুলো গেল। যাওয়ার পর জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কি করেন, আপনি কি এখনো পড়ালেখা করেন নাকি যাও জব করেন, আপনার হোম টাউন কোথায়, ওই হোম টাউনের কিছু কি বলে নোটেবল জিনিস বলেন, আপনার দেশে ওয়েদার কেমন, এইরকম কিছু বেসিক, আপনি কি বই পড়তে পছন্দ করেন কিনা, আপনি কি সাইকেল চালাতে পছন্দ করেন কিনা, এরকম নর্মাল নর্মাল কথাবার্তা, মানে জাস্ট ডিসকাশন স্টার্টার হিসেবে একটা পার্ট 1 থাকে। ওখানে হলো একটু ছোট ছোট কোয়েশ্চেন করে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কোয়েশ্চেন গুলো যেহেতু রিপিটেড হয়, অনেকে আছে মুখস্থ করে যায়, মুখস্থ করে গেছে মুখস্থ হয়ে গেছে, করা যাবে না আর কি, যে ওই গড়গড় করে বলে গেলাম তাহলে তো বুঝে যাবে যে এটা মুখস্থ করে আনসার। এভাবে করে মেনটেন করলেই হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা যে ফ্লুয়েন্সি মানে হলো খুব দ্রুত কথা বলা, দ্যাটস নট কারেক্ট। যে যার ন্যাচারাল পেসে কথা বলাটাই তার ফ্লুয়েন্সি। কেউ আছে যে একটু স্লো কথা বলে, দ্যাটস ন্যাচারাল, কেউ আছে অনেক ফাস্ট কথা বলে, দ্যাটস ন্যাচারাল অ্যাজ ওয়েল। তো ফ্লুয়েন্সিতে যেহেতু এক্সামিনাররা খুবই খুবই এক্সপার্ট, তারা জানে যে কার ন্যাচারাল পেস কেমন, কথা বলে তারা বুঝতে পারে। ওকে, সো ফার্স্টে একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হয়, তারপর পার্ট 2 তে আসে কিউ কার্ড। কিউ কার্ড জিনিসটা কি, একটা কোয়েশ্চেন দেখায় নি। পার্ট 1 এ যে দে টক অ্যাবাউট ইয়োরসেলফ, ইয়োর হোম, ওয়ার্ক, স্টাডিজ,
হু পে দ্য বিলস, ক্যাশে পে করো নাকি কি করো না করো, এগুলা গেল নর্মাল কথাবার্তা, এগুলো 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আসি পার্ট 2। পার্ট 2 তাহলে কিউ কার্ড। এই কিউ কার্ডটা হলো একটা এরকম পেজের মধ্যে এই জিনিসটা থাকে। এখন কিউ কার্ড কার ভাগ্যে কোনটা পড়বে তার কোনো গ্যারান্টি নেই, এটা এক্সামিনারের মন মতো তার হাতের কাছে যেটা শেষ হয়ে যায়। সো এখানে ধর একটা টপিক থাকলে এরকম যে ডেসক্রাইব সাম ফুড অর ড্রিঙ্ক দ্যাট ইউ লার্ন টু প্রিপেয়ার। আচ্ছা, সো তারপরে ওখানে কি কি নিয়ে তার তো কথা বলতে হবে, এটা একটা গাইড দিয়ে দিল যে হোয়াট ইজ দ্য ফুড, when did you learn this, how did you learn this, how you felt, এই জিনিসগুলা তুই তোর স্পিচের মধ্যে কভার করবে। সো তোকে প্রিপারেশন নেওয়ার জন্য তোকে 1 মিনিট সময় দিবে, 1 মিনিট প্রিপারেশন টাইম। প্রিপারেশনের জন্য একটা কি বলা যায়, একটা এক্সট্রা পেজ বা স্ক্র্যাচ পেপার থাকবে, ওখানে হলো একটা পেন্সিল দেওয়া থাকবে, তুই তোর মতো করে নোট নিয়ে রাখবি। অবশ্যই তুই পুরো স্পিচ লিখবি না, তুই হয়তো কিছু বুলেট পয়েন্ট লিখলি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বলবো যে আমি কি বানানো শিখছি, আমি রামেন বানানো শিখছি। আচ্ছা, কার কাছে শিখছি, এর কাছে শিখছি, কিভাবে শিখছি, কেন শিখছি, কিভাবে কেমন লাগতেছে, এই সেই কিছু পয়েন্টার্স দিয়ে দিলি, কিছু ছবি এঁকে রাখলি, হয়তো ফ্লো ডায়াগ্রাম আঁকলি। বাট এটা কমপ্লিটলি তোর নিজের ইচ্ছা, কেউ কখনো উচিত নাই যে আমি স্পিচ লেখা শুরু করবো। এটা করতে গেলে ধরা খাইতে হবে। 1 মিনিট প্রিপারেশন টাইমে জাস্ট স্মার্টলি একটা গাইড হিসাবে কাজ করবে। তারপরে 1 মিনিট প্রিপারেশন টাইম শেষ, তোর এক্সামিনার বলবে যে হ্যাঁ তোমার প্রিপারেশন টাইম হবে, এখন তুমি কথা বলা শুরু করো। তুই টানা 2 মিনিট কথা বলবি এখানে, 2 মিনিট একদম এট আ স্ট্রেচ। তোর এক্সামিনার তোর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করবে না, সে হয়তো খালি মাথা নট করবে, এছাড়া কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। তুই টানা 2 মিনিট তার সাথে কথা বলে যাবি, মানে জাস্ট ওই, কিন্তু ওই যে পেজটাতে তুই রাফ করলি না, ওই রাফ পেজটা কিন্তু তোর কাছে থাকবে। তুই তখন ওইটা দেখে 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 মানে ওইটাকে গাইড হিসাবে ইউজ করে 2 মিনিট টানা কথা বলে যাবে। যদি এরকম হয় যে তুই কথা বলতে পারতেছিস না, 1 মিনিট কথা বলার পর তুই থেমে গেলি, আর পারতেছিস না কন্টিনিউ করতে, তাইলে কিন্তু তোর মার্কস কমে যাবে। যদি এমন হয় যে হ্যাঁ আমি এই প্রথম পয়েন্ট নিয়ে 2 মিনিট কথা বলে ফেলছি, আর পরের পয়েন্টগুলো নিয়ে আমি কথাই বললাম না, সেটাও সমস্যা, তখনও মার্কস কমে যাবে। মানে চেষ্টা করতে হবে যে 2 মিনিটের মধ্যেই যেন প্রত্যেকটা জিনিস নিয়ে সুন্দর করে চলে আসে। হ্যাঁ, এমন হইতে পারে যে হ্যাঁ তোর কথাগুলো শেষ হইলো না, 2 মিনিটে তোর কথা শেষ হইলো না, সমস্যা নাই, তোর এক্সামিনার তোকে থামাই দিবে, বলছে আচ্ছা ইউর 2 মিনিটস ইজ ওভার, আমরা এখানে স্টপ করবো, শেষ। সে কিন্তু তোকে কাট অফ করে দিবে, 2 মিনিট শেষ হলে সে কাট অফ করবে, তার স্টপওয়াচ থাকে, সে এটা কাট অফ করে ফেলবে। আচ্ছা, এরপরে আসি পার্ট 3। পার্ট 3 হলো ডিসকাশন টপিক। এই কোশ্চেন গুলো আরেকটু বেশি অ্যানালিটিক্যাল। সে বলবে আচ্ছা হোয়াট কাইন্ডস অফ থিংস ক্যান চিলড্রেন লার্ন টু কুক। আচ্ছা, তখন কিন্তু তুই ওয়ান ওয়ার্ডে অ্যান্সার করতে পারবি না, তখন তো তোকে একটু ডিসকাশন টাইপ করতে হবে। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু লার্ন? তখন তুই বলছে হ্যাঁ আসলে সবার এটা শেখা দরকার, ইটস আ বেসিক লাইফ স্কিল। যদি বাসায় কেউ না থাকে তাহলে কে রান্না করবে, তার সেলফ সার্ভাইভালের জন্য রান্না করা দরকার, এই এই কথাগুলো বললি। তো এই অ্যান্সার গুলা কি একটু লম্বা চড়া হবে। তো ডিসকাশন টপিক গুলাই এরকম। তো সবকিছু মিলিয়ে টোটাল এক্সামটা দিলে মোটামুটি 13-14 মিনিটের ভিতরে পুরো এক্সামটা শেষ হয়ে যাবে। পুরো এক্সামটাই রেকর্ডেড থাকবে। যদি কখনো চ্যালেঞ্জ করার দরকার হয়, তোর ব্যান্ড স্কোর পছন্দ হলো না, তাইলে যাতে তুই চ্যালেঞ্জ করতে পারিস, সেই কারণে তোর পুরো কনভারসেশনটাই রেকর্ডিং হতে থাকবে। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রেও তো এখন এক্সামিনারের মন চাইলো, পছন্দ হইলো তাকে 7 দিলাম, 9 দিয়ে দিলাম, পছন্দ হইলো না 6 দিয়ে দিলাম, এরকম তো কিছু না। তাকে চেক করার জন্য কিছু অবজেক্টিভ ক্রাইটেরিয়া আছে। তো সেটাকেও আমরা বলতেছি স্পিকিং এর ব্যান্ড ডেসক্রিপ্টর। তো স্পিকিং এর ব্যান্ড ডেসক্রিপ্টরের ক্ষেত্রে আমাদের 4টা ক্রাইটেরিয়াতে আমার এক্সামিনার আমাকে চেক করবে। ফার্স্ট অফ অল ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি বলতে ওই যে আমি কি ফ্লুয়েন্টলি আমার আইডিয়াস গুলো বলতে পারতেছি কিনা, কোনো হেজিটেশন হচ্ছে কিনা, তারপর লং পজ দিচ্ছি কিনা। এখানে একটা কথা বলে রাখি, ধর আমি তোকে জিজ্ঞেস করলাম যে আপনি শেষ কি বলা যায় তাজমহলে কবে গিয়েছিলেন, এরকম একটা। তো তখন আমরা অনেক সময় এরকম হয় না যে আমরা সিলিং এর দিকে তাকাই, আমরা মনে করার চেষ্টা করি, আচ্ছা আমি মনে তাজমহল 2019-এ গেছি। তো এই যে মনে করার সময় যেই পজ, এটা কিন্তু সমস্যা নেই। মানে তুই যদি ওয়ার্ড মনে করতে চাস তাহলে সমস্যা, কিন্তু কোনো ইনফরমেশন তুই রিকল করতেছিস সেটার জন্য যদি কোনো পজ থাকে সেটা কোনো প্রবলেম না। তারপরে আমরা অনেক সময় যে কিছু ফিলার ইউজ করি না, এই জিনিসগুলো আমার ফ্লুয়েন্সির মার্কসটা কমায় ফেলে। তো চেষ্টা করা লাগবে আর কি যতটা অ্যাভয়েড করা যায়। কোহেরেন্সের ক্ষেত্রে হলো আমরা বলবো কি বলা যায়, কোহেরেন্স হলো যে কতটা সুন্দর অর্গানাইজ ভাবে অ্যান্সার গুলো আসতেছে। হ্যাপহ্যাজার্ডলি ইনফরমেশন দিলে সেটা কোহেরেন্সটাকে কমিয়ে ফেলে। লেক্সিক্যাল রিসোর্স, আবারও সহজ কথা ভোক্যাব।
আমি ওয়ার্ডস গুলো পারফেক্টলি ইউজ করতে পারতেছি কিনা এবং অ্যাডভান্সড ওয়ার্ডস গুলো আমি ইউজ করতে পারতেছি কিনা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আবারও গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার গুলো সেগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করতে পারতেছি কিনা সেই জিনিসটা চেক করে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এন্ড 4 নাম্বার প্রোনাউন্সিয়েশন, যে ওয়ার্ডটা যেভাবে করে প্রোনাউন্স করার কথা সেভাবে আমি প্রোনাউন্স করছি কিনা সেই জিনিসটাই হলো প্রোনাউন্সিয়েশন। সো এগুলোর ভিতরে ডিটেইলস আছে, সেই ডিটেইলস গুলো তোরা নিজেরা একটু দেখে নিতে পারিস। আমি জাস্ট ছোট্ট করে বলে দিই অ্যাকসেন্টের কথা। অ্যাকসেন্টের কিন্তু কোনো ইফেক্ট নাই, যার যেই অ্যাকসেন্ট থাকুক, আর ইন্ডিয়ান অ্যাকসেন্ট থাকুক, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকুক, যার যেই অ্যাকসেন্ট থাকুক কোনো সমস্যা নেই, বাট প্রোনাউন্সিয়েশনটা যাতে পারফেক্ট হয়। হাউ মাচ ডাজ অ্যাকসেন্ট ম্যাটার? ও এটা বলে ফেলছি অ্যানসারটা। আচ্ছা, অ্যাকসেন্ট ম্যাটার করবে, অ্যাকসেন্ট হ্যাজ নো ইফেক্ট। বাট হ্যাঁ, যদি অ্যাকসেন্টটা এরকম হয় যে অ্যাকসেন্টটা কারণে আমি শব্দ বুঝতেই পারতেছি না, তাইলে তো ইস্যু। তখন তো চেষ্টা করতে হবে যে কিভাবে আমার ওই যে ইয়াগুলো শব্দ চয়ন বা শব্দের প্রোনাউন্সিয়েশনটা যতটা বেটার করা যায় আর কি চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের সাথে সাথে। বাট ওই যে আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গেল হলো স্পিকিং নিয়ে কথাবার্তা। আর কিছু কি বলবো? আর কিছু মনে হয়, আচ্ছা আমি একবার দেখে নিই। স্পিকিং এর তো এটা দেখাইছিলাম তাই না? হ্যাঁ, এটা তো দেখাইছি মাক্কারের। এই যে এখানে হলো কোশ্চেন, মানে এগুলো হলো লেটেস্ট কোশ্চেন গুলো। আর লেটেস্ট কোশ্চেন গুলো প্র্যাকটিস করা খুব ভালো, কারণ কোশ্চেন রিপিট হয়, স্পিকিং এর কোশ্চেন রিপিট হয়। তো দেখা যায় যে হয়তো জুলাইয়ে যেটা আসছে এটা অগাস্টে চলে আসছে, এরকম হয়। তারপর এটা তো দেখাইছি, এটা কি জানো? আচ্ছা, আইএলটিএস লিজের ওয়েবসাইট, হ্যাঁ এটা একটা ভালো ওয়েবসাইট, এখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবি। এরপর আচ্ছা, এইটা হলো ব্যান্ড স্কোর ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটার কাজ কি? এখানে হলো তুই হলো বসাইতে থাকবে যে তুই কোনটাতে কত মার্কস পাইছিস, তাহলে তোকে হলো যে ওই যে ফার্স্টে বলছিলাম না যে গড় করা লাগে, ওই গড়টা তোকে করে দিবে আর কি। ধর তুই লিসেনিং এ পাইলি 38, আচ্ছা ভালো কথা, 38 পাইলাম, ক্যালকুলেট করলাম, আমি ভাবলাম লিসেনিং এ 8.5 পাইছি। তারপরে আমি তো জেনারেল পরীক্ষা দিই না, আমি তো পরীক্ষা দিচ্ছি একাডেমিক। তো একাডেমিকের রিডিং এ ধর আমি পাইলাম 36 আউট অফ 40। তো আমাকে এখন ব্যান্ড স্কোর কত দিল? 8। আচ্ছা ভালো কথা, তো ফাইন। তাহলে এখন লিসেনিং এ আমি কত পাইছি? লিসেনিং এ আমি পাইছি 8.5। তারপরে রিডিং এ আমি পাইলাম হলো 8। স্পিকিং এ হলো চ্যাট জিপিটি আমাকে দিল 7.5, আর সরি রাইটিং এ। আর স্পিকিং এ আমার ফ্রেন্ড আমার সাথে কথা বলে আমার ওর মনে হয়েছে 8 দেওয়া উচিত। সবকিছু মিলে আমি যখন স্কোর চেক করছি আমার রেজাল্ট আসছে 8। সো দ্যাট উইল বি মাই ওভারঅল ব্যান্ড স্কোর। রেজ প্রসেসটা একটু শর্টে বলবি লাস্টে। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসেস খুবই সিম্পল। লাইক তুই যদি এরকম, আচ্ছা তাহলে একবারে বলি, আমরা প্রিপারেশন গুলো যদি আমি ধরে নিচ্ছি সবাই তো সেলফ স্টাডি করবে, কেউ তো হয়তো কোচিং টোচিং এ যাবে না, যাওয়ার দরকার নেই। আই সাজেস্ট এগেইনস্ট ইট। আমাদের যে লেভেল অফ ইংলিশ আমরা জানি, আমাদের কোচিং এ যে সময় নষ্ট হবে, সেলফ স্টাডি উড বি এনাফ। কিন্তু কোচিং এ যাইতে হবে কেন? মক টেস্ট দেওয়ার জন্য। পরীক্ষা একদম 23,000 টাকার বিষয়, এটা ছেলে খেলা না। সো অফকোর্স এক্সামটা দেওয়ার আগে 4-5টা মক টেস্ট দিয়ে ফেলবি। মেন্টরস থেকে দেওয়াটাই ভালো, মেন্টরস থেকে দিলে হয়তো 1,000 টাকার মতো লাগবে 4-5টা মক টেস্ট দিতে। ওরা সুন্দর করে চেক টেক করে জানাই দিবে যে তোর স্কোর এত হইতে পারে। এখন রেজিস্ট্রেশন প্রসেস, তুই যেখানে মক টেস্ট দিবি ওইখানেও ওরা অ্যারেঞ্জ করে দিতে পারবে। ধর তুই মেন্টরস এর মিরপুর 11-তে পরীক্ষা দিবি, তো মানে কি বলে মক টেস্ট দিলে ওদের সাথে কমিউনিকেট করলে ওরাই তোর জন্য রেজিস্ট্রেশন করে দিবে এবং ওইখানেই তোর পরীক্ষার সেন্টার পড়বে। এবং পরীক্ষার জন্য আমি যতদূর জানি পাসপোর্ট থাকা ম্যান্ডেটরি খুব সম্ভবত, বাট এটা একটু চেক করে নিচ্ছি, আমার এখন মনে আসতেছে না। পাসপোর্ট খুব সম্ভবত ম্যান্ডেটরি ছিল, এখনো কি ম্যান্ডেটরি আছে কিনা আমার এটা জানা নেই, একটু দেখতে হবে। বাট ওই তো ফটো আইডি তো অবশ্যই থাকতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রসেস নিজেও বাসায় বসে বসে করা যায়। ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস লিখলে পাওয়া যায় আইএলটিএস রেজিস্ট্রেশন। এটা নিজে জাস্ট খুব সিম্পল একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে পেমেন্ট করে ফেললে হয়ে যাবে। বাট তোর কাছে যদি মনে হয় যে আমার এগুলো বিরক্ত লাগে, আমি এগুলো করবো না, তাহলে তুই যেখানে মক টেস্ট দিবি সেই জায়গায় কথা বললেই ওরা তোকে অ্যারেঞ্জ করে দিবে, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এবং এতে করে কি অ্যাডভান্টেজটা হলো তুই যেখানে বসে মক টেস্ট দিলি ওই এক্সাম সেন্টারে তোর রিয়েল এক্সামটাও হবে। সো তখন কি হবে যে তুই তোর ওই এনভায়রনমেন্টের সাথে কিন্তু পরিচিত। মানে আমাদের এরকম হয় না যে একটা নতুন এনভায়রনমেন্টে গেলে কিন্তু খাপ খাইতে সময় লাগে শরীরে, তো ওই অসুবিধাটা কিন্তু তো চলে গেল।
সো আই উড সাজেস্ট যে যেখান থেকে এক্সাম দিবে ওইখান থেকে রেজিস্ট্রেশনটা করে ফেললে বেটার। ইচ মান্থে এক্সাম হয়, হ্যাঁ প্রতি মান্থে এক্সাম হয়, মোটামুটি আমার জানা মতে 2-3টা বা 4টা এক্সাম স্লট থাকে। ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডেট আলাদা, আইডিপির এক্সাম ডেট আলাদা। সো সবকিছু মিলাইলে হয়তো মাসে মিনিমাম হলো 4-5টা ডেট পাওয়া যাবে, একদম মিনিমাম হলো। তো খুবই সাফিসিয়েন্ট নাম্বার অফ থাকে, ডেজ থাকে, যে কোনো সময় এক্সাম দিয়ে ফেলা যায়। মানে তোর কাছে যদি টাইম ক্রাঞ্চ না থাকে খুব ইজিলি তুই প্ল্যান করে এক্সামটা দিয়ে ফেলতে পারবে। Do we have to secure universities first or we can get through the IELTS and then apply for universities? Okay. এখানে যদি আমি বলি, আমি যখন ব্যাচেলার্স এর সময় মানে অ্যাপ্লিকেশন গুলো করছিলাম তখন ওরা একটা জিনিস বলে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের লাগবে, কি বলে স্কোরটা দিতে হবে। সো তার মানে হলো যে তোর অ্যাপ্লিকেশন মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় তোর অনেক ইউনিভার্সিটি তোকে বলবে যে আপনার আইএলটিএস স্কোরটা দেন। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা হয়তো একটু লিনিয়েন্ট, তারা বলবে যে আচ্ছা ঠিক আছে আপনার আইএলটিএস এর এক্সাম দেওয়া লাগবে, কিন্তু এখন ফর দ্য টাইমিং আপনি প্রসেসিং শুরু করেন এবং মাঝখানে এক্সামটা দেন এবং এক্সামের স্কোরটা আপনি যখনই পাবেন সাথে সাথে আমাদেরকে জানাই দিবেন। বুঝতে পারছিস? সো দ্যাটস দ্য অ্যান্সার। সো ধর তোর অ্যান্সার মানে তুই যদি আইএলটিএস এর রেজাল্টটা না জমা দিস তখন তোর একটা কন্ডিশনাল লেটার হয়ে থাকবে যে হ্যাঁ ইউ আর অ্যাকসেপ্টেড, কিন্তু আপনি আইএলটিএস স্কোরটা এবং আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাকে একদম ফাইনালাইজ করতেছি না। সো এরকম একটা কন্ডিশনাল অফার লেটার তুই পাবি। আর যদি তোর অলরেডি স্কোর টোর দেওয়া থাকে তাহলে তো তুই অটোমেটিক একটা মানে একদম ফুল ফ্লেজড একটা অফার লেটার পেয়ে যাবি। সো বেটার টেক দ্য আইএলটিএস টেস্ট ফার্স্ট এবং ওইটাকে রিপোর্ট করা। সো দ্যাট উড বি বেটার। আমরা কি গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবো লাইক রাইট নাও? ইয়েস অফ কোর্স ইউ ক্যান ডু ইট, এবং দ্যাটস দ্য আইডিয়াল অ্যাপ্রোচ। তুই যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবি তুই অবশ্যই তুই বলবি যে হ্যাঁ আমার ইউনিভার্সিটি সব একাডেমিক সেমিস্টার শেষ, আমি 3 পয়েন্ট এত পাইছি, আমার ইউনিভার্সিটি কাগজ এখনো আসে নাই, কিন্তু আমার যতটুকু প্রভিশনাল সার্টিফিকেট এটা দিয়ে আমি অ্যাপ্লাই করতেছি, এবং যেহেতু ওদের প্রসেসিংটা মোটামুটি ডিসেম্বরেই শেষ হয়ে যাবে এবং ক্লাস শুরু হবে আগামী বছর সেপ্টেম্বর 2025-এ। সো ওরা কি করবে এই সময়টা তোকে অপেক্ষা করবে এবং তুই এর মধ্যে যে কোনো একটা সময় যদি তোর ফাইনাল স্ক্রিপ্টটা দিয়ে দিতে পারিস দ্যাট বি, মানে যে কোনো সময় বলতে ওরা বলবে যে আপনি এপ্রিলের মধ্যে যদি আমাকে ফাইনালটা দিতে পারেন দ্যাট উড বি এনাফ। তো ফাইন, দিয়ে দিলি। সো আইডিয়ালি ইউ শুড অ্যাপ্লাই ইন দিস উইন্ডো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আমার আর কিছু বলার নাই, আমি মোটামুটি সবই কভার করে ফেলছি যতটুকু আজকে বলতে চাইলাম। এখন যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে জানা থাকে। আচ্ছা, আই গেস তাহলে সবকিছুই কভার নাকি? আচ্ছা, তাহলে এখন যদি একটু বলে নেই যে এই এত কিছু তো করলাম, সো হোয়াট উইল বি মাই অ্যাকশন আইটেমস, আমি কি করব এখন, মানে আমি বাসায় কিভাবে প্রিপারেশনটা নিব। সো অ্যাকশন আইটেম ফার্স্ট, একটা পরীক্ষা নিজে একটা মক টেস্ট দিয়ে ফেলা, একদম র্যান্ডম। মানে আমি সবাই জানি কেউ প্রিপারেশন এখনো হয়তো নেওয়া নাই, বাট স্টিল র্যান্ডম একটা এক্সাম নিয়ে নেওয়া জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার এখন বর্তমান লেভেলটা কত, আমি যদি এখন উইদাউট প্রিপারেশন এক্সাম দেই আমি কত পাবো। আচ্ছা, তুই পাইলি 7.5, 7, ডিসহার্টেন হওয়ার কিছু নাই, হইলো। এরপরে হলো ওই যে আমি তোদেরকে দেখাইছি না যে রিডিং এর ক্ষেত্রে 11টা টাইপের কোয়েশ্চেন, লিসেনিং এর ক্ষেত্রে 6টা টাইপের কোয়েশ্চেন, এইগুলো ইন্ডিভিজুয়ালি ইউটিউবে ভিডিও আছে, আইএলটিএস লিজের ভিডিও আছে, তার ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করা আছে। তুই তার স্ট্র্যাটেজিগুলো দেখবি, সে বলছে যে আচ্ছা এই কোয়েশ্চেনগুলো এইভাবে করে সলভ করতে হয়। তারপর ওই রকম ধর তোকে বললো যে ট্রু ফলস নট গিভেন এর কোয়েশ্চেন এভাবে সলভ করা লাগে, এই হলো রুলস, এইভাবে করে করবে। আচ্ছা, এরপরে তুই কি করলি, তুই ট্রু ফলস নট গিভেন টানা 4-5টা কোয়েশ্চেন পেপার সলভ করে ফেললি, তাহলে কি হলো, তুই ট্রু ফলস নট গিভেন নিয়ে একদম এক্সপার্ট হয়ে গেলি। সো এরকম করে প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন নিয়ে তোর ফ্যামিলিয়ারিটি অবশ্যই থাকতে হবে। 11টা টাইপের কোয়েশ্চেন নিয়ে যাতে তোর ফুললি আইডিয়া থাকে যে আচ্ছা এই কোয়েশ্চেন এইভাবে করে এমনি করে সলভ করতে হয়। আচ্ছা, এরপরে ধর উইকে একদিন তুই সময় রাখলি যে আচ্ছা আমি তো এইভাবে করে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতেছি, তার সাথে আমি উইকে ফ্রাইডেতে একটা দিন আমি একদম ফুল টেস্ট অবশ্যই দিব। সো এইভাবে করে তুই একদম ফুল টেস্ট একটা দিয়ে দিলি। বা উইকে পারলাম না, 15 দিনে একটা পারলাম, আচ্ছা ঠিক আছে ভালো কথা, 15 দিনে একটা আমি দিলাম এবং ফুললি আমি চেক করলাম যে আমার এখন বর্তমান লেভেল কততে আছে।
তারপর নিউ ইনসাইট টু আইএলটিএস যে বইটা দেখাইছিলাম ওই বইটা থেকে তুই হলো বিভিন্ন স্ট্র্যাটেজি গুলা শিখতে পারবি। বাট যদি যেহেতু আমরা এখন সবাই জব টবে ঢুকে গেছি, আমাদের আসলে এত সময় থাকে না, তো হয়তো জাস্ট স্কিম করে 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 দেখলি আচ্ছা কি বলছে, কোথায় কি টিপস টেকনিক্স আছে ওগুলো একটু দেখলি। বাট ওই যে আইএলটিএস লিজের ভিডিওগুলো মাস্ট ওয়াচ। এই গেল অ্যাকশন আইটেমস। প্রিপারেশন নিতে কেমন সময় লাগতে পারে, ইট ডিপেন্ডস যে কতটুকু সময় দিতে পারতেছিস। ইউজুয়ালি আমাদের লেভেলে আমরা যেহেতু এতদিন ইউনিভার্সিটিতে ছিলাম, অনেক ইংলিশ পড়ালেখা হয়েছে, আমাদের তো সবারই ইংলিশের লেভেল মাশাআল্লাহ দিলে ভালো। আশা করা যায় 1 মাসের বেশি প্রিপারেশনের কোনো প্রয়োজন আমার মনে হয় দরকার হবে না। সময় বেশি লাগবে কিসে? সময় বেশি লাগবে হলো রিডিং আর রাইটিং এ বলা যায়। মানে স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশের রিডিং রাইটিং এর স্কোর কম। হ্যাঁ, আমি একটা গুগল ড্রাইভ লিংক বানায় সবাইকে পাঠিয়ে দেব। যত রিসোর্স আছে সব পাঠিয়ে দেব একসাথে। আচ্ছা কি বলতেছিলাম জানি, স্ট্যাটিস্টিক্যালি রিডিং রাইটিং এর স্কোর কম, তো রিডিং রাইটিং এ একটু ফোকাসটা বাড়াইতে হবে। লিসেনিং এ আমাদের দেশে মানুষ সাধারণত ভালো করে, স্পিকিং ও ভালো করে। রিডিং এ ভালো করাটার জন্য ওই তো প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন নিয়ে প্রিপারেশন থাকতে হবে, আর রাইটিং এর ক্ষেত্রে বেশি বেশি লিখতে হবে এবং এটাকে চেক করাইতে হবে, তাইলেই হয়ে যাবে। এবং একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওই যে আইএলটিএস এর যে বইগুলো আছে না, আইএলটিএস এর 18 নাম্বার বই, 19 নাম্বার বই, এরকম বইগুলার একদম শেষের দিকে চলে গেলে তোরা দেখবি যে কিছু স্যাম্পল অ্যান্সার লেখা আছে। মানে ওগুলা হলো যে ক্যামব্রিজ থেকে ওরা লিখে রাখছে, ওরা ওখানে লিখে ওইটার ফিডব্যাক দিচ্ছে যে আচ্ছা এই লেখাটা এই কারণে খারাপ হয়েছে, এই কারণে ভালো হয়েছে, এইভাবে তারা এটাকে ইমপ্রুভ করতে পারতো। তো তুই যখন স্যাম্পল গুলা ভালো বেশি বেশি স্যাম্পল পড়বি, তখন কিন্তু তুই বুঝে যাবি যে ওরা কি জিনিস এক্সপেক্ট করে তোর লেখার ভিতরে, এবং তোর লেখাটাও কিন্তু তখন তুই ওভাবে করে আর ক্রাফট করে ফেলতে পারবি। এই আমার মনে হয় আমি মোটামুটি সবকিছুই কভার করছি। স্টিল যদি আর কোনো কিছু না থাকে তাহলে আমি শেষ করে দেবো এখন, বা সবকিছু ক্লিয়ারলি বুঝছিস কিনা, বা কোনো ফিডব্যাক থাকলেও বলতে পারিস। হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে কনফিউজ